আছে বিভিন্ন জালিয়াতি কত একটি লোক, চিতার মতো গতি আর শেয়ালের মতো বুদ্ধি, যেখানে যা করত কোথাও কোনো প্রমাণ ছাড়ত না। পুলিশের হাতে কখনো ধরা পড়েনি তা নয়, কিন্তু তাকে ধরা ছিল যেরকম কঠিন, ধরে রাখা ছিল আরো কঠিন। আর তার নাম মহেশ সাহা। মহেশ, ইউ আর আন্ডার অ্যারেস্ট। এতদিন ধরে অনেককে লুটেছ, এখন ওই লুটের টাকা লকআপে গিয়ে খরচ করো। চল চল বলছি, চল চল চল। পাঁচু, লক্ষ্মী দিদি এত দেরি করলে কেন? খবরটা এনেছিস? একদম লক্ষ্মী দিদি, হোটেলের 104 নম্বর রুমে থাকবে। মূর্তিটা এনেছিস? একদম, ডেলিভারি দিয়ে দিয়েছে। এ নাও। একদম ওই জিনিস সেরকম ছবি দেখিয়েছিলে, ইয়াকুব রাজা ফেল করে না। পাঁচু রে, তোকে আমি এই কাজটার জন্য চাউমিন আর চিলি চিকেন খাওয়াবো। একদম চাইনিজ, একদম চাইনিজ। মিস চ্যাং? Yes, yes, Miss Chan. Oh, Cinnamon Chanchung Malaika Phat. very good. Please welcome. Come in. Welcome. Business talk why here? No office? Yes, yes, office renovation. কাজ হচ্ছে তো, ওই জন্য হোটেল। Okay, okay. What about the deal? Yes, about the deal. Let me show you the statue. What about the deal? The statue. Look at the statue. আর কেঁদে কি হবে মশাই? স্ট্যাচুটা কি দেখলেন? না স্যার, স্ট্যাচুটা পর্যন্ত নিয়ে চলে গেছে। কি বলবো আপনাকে স্যার, চাইনিজ মে এসে ঢুকলো আর স্যার 1 লাখ টাকা ছেড়ে দিয়ে কেটে বললো স্যার। ব্যাড লাক, হ্যাঁ স্যার। গেল আপনার 2.5 লাখ। আর ওই স্ট্যাচুটা থেকেও খুব একটা কিছু লাভ হতো না, কারণ ওইটার দাম নিশ্চয়ই 200 টাকার বেশি হবে না। ও, বিজনেস ডিলে এসে একজন ওয়াইন খেতে চাইলো আর আপনি খাই দিলেন? রতন, চাইনিজ মেয়ে দেখে ওনার যে অবস্থা হয়েছিল তাতে হয়তো বাংলা বললেও উনি খেয়ে নিতেন। হ্যাঁ। তারপর বলুন। ওয়াইন খেলেন তো খেলেন, ডিলের আগেই 2.5 লাখ টাকা দিয়ে দিলেন। রতন, ব্যাপারটা পুরো লাউ চিংড়ির মাঞ্চুরিয়ান হয়ে গেছে। হ্যাঁ স্যার। আচ্ছা ধীমান বাবু, হ্যাঁ স্যার। আপনার কাছে নিশ্চয়ই ওই মেয়েটার কোনো ফোন নাম্বার নেই, আর থাকলেও নিশ্চয়ই সেটা আনরিচেবল বা সুইচ অফ বলছে। একদম ঠিক, একদম ঠিক বলেছেন স্যার। সেটাই স্বাভাবিক। ধীমান বাবু, ওই মিস চ্যাং এর ল্যাং খাওয়া ছাড়া তো আপনার কাছে আর কোনো এক্সপিরিয়েন্স নেই। আপনি তাহলে একটা কাজ করুন। নমস্কার, আপনি বরং আসুন। রতন, স্যার। তুমি ওনাকে সুজয়ের কাছে পাঠাও। স্যার। বলো ডেসক্রিপশন শুনে একটা স্কেচ করে নিতে। ধীমান বাবু, আপনি যান। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। একটু দেখবেন স্যার, দারুণ দেখেন। আপনি এখন আসুন, যান পাশের ঘরে যান। আসছি আসছি। স্যার, কি বুঝছেন? খুব গোলমেলে ব্যাপার রতন, ভেরি ফিশি। এটা হচ্ছে যাকে বলে ওই ইলিশ পাতুরির সাথে চিকেন চাউ। বাট হাউ?
স্যার হাউটা তো আপনি ভালো বলতে পারবেন। আপনার মগজের প্রতি আমার যথেষ্ট আস্থা আছে। তোমার আস্থা থেকে কি হবে রতন? বড়বাবুর তো কোনো আস্থা নেই। উনি আমাকে পুলিশ কেন, মানুষ বলেই মনে করেন। হ্যাঁ, কি চেয়েছিলাম বলো, কি চেয়েছিলাম আমি জীবনে? একটা প্রমোশন পাইনি। আমার মা রতন, আমার মা মারা যাওয়ার আগে শুধুমাত্র একটাই জিনিস দেখে যেতে চেয়েছি। কি স্যার, আপনার বিয়ে? রতন, পাত্রপাত্রীর পাতা থেকে বেরিয়ে এবার একটু ফ্রন্ট পেজে আসতে শেখো। ফ্রন্ট পেজে আমার একটা ছবি দেখতে চেয়েছি। সরি স্যার। মায়ের ইচ্ছে বাবার ইচ্ছে কোনোটাই তো পূরণ করতে পারলাম না। ইন্সপেক্টর হয়ে ঢুকেছিলাম আর ইন্সপেক্টর হয়েই রয়ে গেলাম। আর এই সব হয়েছে ওই বড়বাবুর জন্য। স্যার আপনি? হ্যাঁ আমি। তুমি কি ভেবেছিলে রাষ্ট্রপতি আসবে তোমায় পুরস্কৃত করার জন্য? না স্যার, আসলে ওই একটা নতুন কেস এসছে। নতুন কেস? ইয়েস স্যার। পুরনো কেসই সামলাতে পারছো না, আবার নতুন কেস? আগে পুরনো কেস সামলাত, আবার নতুন কেস নিয়ে মাথা ঘামাবে। পুরনো কোন কেসের কথা বলছেন স্যার? না কুকুর চুরি? স্যার আমি একটু আই, একদম বাড়ি যাবে না, দাঁড়া গেলে। মিস্টার ঝুনঝুনওয়ালার কুকুর ইয়েস স্যার। কেসটা তোমাকে দিয়েছিলাম কুকুরটাকে খুঁজে বার করার জন্য, কেসটা সলভ করার জন্য। হ্যাঁ, স্যার। কেসটা তো সলভ করতে পারলেই না, উপরন্তু হেসে কেসটাকে হালকা করে দিচ্ছ। মানে কুকুর চুরির ব্যাপারটা অত স্যার। বড় কেস নয়। মানে আসলে কুকুর চুরির কেসটা না স্যারের সাথে ঠিক যায় না। চুপ, চুপ, বেরো। লক্ষ্মী দিদি, তুমি কতক্ষণ পরে এলে? আস্তে চুপ। আমার মা যদি জানতে পারে যে আমি এখানে এসেছি তোদেরকে টাকা দিতে, তাহলে একদম ঠ্যাং খোড়া করে রেখে দেবে, বুঝলি? কাকা, এই নাও, এটা তোমার মেয়ের বিয়ের জন্য। এই নাও ধরো। আর মাসি, এই যে এইটা তোমার মেয়ের পড়াশোনার জন্য। আর দেখো মেশো যেন এবারেও পুরো টাকাটা মদ খেয়ে উড়িয়ে না দেয়। না না, এই নে ধর, এটা তোর বই কেনার জন্য। থ্যাংক ইউ। আর এটা তোর মায়ের ওষুধ কেনার জন্য। কেমন? লক্ষ্মী, তুই আজ না থাকলে আমাদের আর কি হতো বলতো? কি করছো কাকা? তুমি আমার সামনে হাত জোড় করছো? আমি তো তোমাদেরই মতো একজন। তোমাদের দুঃখ আমার দুঃখ, আর তোমাদের সুখ আমার সুখ। লক্ষ্মীদি, তুমি সবার জন্য সব আনলে, আমার চাউমিন চিলি চিকেন আনলে না? কালকে পাক্কা আনবো পাচু। এবার আমি যাই, না হলে আমার মা আমাকে বিভৎস মারবে, বুঝলি তো? এমন ঠ্যাঙান ঠ্যাঙাবে। এলাম গো সবাই। লক্ষ্মী, কোথায় গিয়েছিলি তুই এত রাত্রে? সোনা কাকার শরীরটা খুব খারাপ। আমি এতক্ষণ ওখানেই ছিলাম, একদম ওষুধ খাইয়ে খাবার খাইয়ে তারপর এলাম। সেই তো, সবার সব অসুবিধের কথা, দরকারের কথা, খাবার দাবারের কথা সব তোর খেয়াল থাকে। শুধু নিজের মা যে না খেয়ে বসে থাকে সেটা তোর খেয়াল থাকে না। খেয়াল না থাকলে আমি কি আমার মায়ের জন্য এই যে এটা আনতাম? এই দেখো, সানরাইজার তড়কা মশলা। আজকে অন্য সব রান্না বাদ, শুধু গরমা গরম রুটি আর তড়কা। কি পাগলি মেয়ে একটা। আর কোথাও যাবি না, আমরা দুজন একসঙ্গে বসে খাবো, কেমন? একসঙ্গে কি বলছো মা? আজকে আমরা দুজন দুজনকে খাইয়ে দেবো, কেমন? আচ্ছা বেশ। লক্ষ্মী, হুম? তুই না খাওয়ার সময় কোনোদিন কোথাও যাবি না, বুঝেছিস? সেদিনকেও জানিস তোর বাবার খাবার বাড়া ছিল, মুখের খাবারটা ফেলে রেখে লোকটা চলে গেল, ওর আর খাওয়া হলো না। তুই কোনোদিন খাওয়ার সময় কোথাও যাবি না। শোনো মা, যে যেখানে গেছে গেছে, তোমার মেয়ে খাবার ছেড়ে কোথাও যাবে না, বুঝলে? ওম জ্যোতি। ওম জ্যোতি। ওম জ্যোতি। এবার আপনারা একে একে আপনাদের যা সমস্যা গুরুদেবকে বলুন। গুরুদেব, আমার প্রায় 7 বছর হলো বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি নেই, যদি একটু উপায় বাতলে দেন। আমি তোকে উপায় বলার কে রে পাগল? হুম?
শ্রীকৃষ্ণ কি দেবকীকে বলে তার গর্ভে এসেছিলেন? অষ্টম সন্তান, তার অর্থ কি জানিস? অপেক্ষা। দেবকী ও বসুদেবকেও অপেক্ষা করতে হয়েছিল শ্রীকৃষ্ণের মতো এক সন্তান পেতে। অপরাধ নেবেন না গুরুদেব, আমি শুনেছি ওনাদেরকে জেলে থাকতে হয়েছিল। ঈশ্বরের কাছে স্নানাগার, কারাগার সবই এক রে পাগল। গুরুদেব, আমরা তো এই লকডাউনে এক প্রকার জেলেই ছিলাম। একান্তে ছিলিস, একান্তে ছিলিস, কিন্তু ভক্তি ছিল না। ভক্তের ভক্তি না থাকলে কি হয় রে পাগল? তার মানে গুরুদেব, ভক্তি থাকলে সন্তান আসবে? নিশ্চয়ই। জয় জয় গুজিয়া বাবার জয়, জয় জয় গুজিয়া বাবার জয়। তোমরা কেন আমার নামে জয়ধ্বনি দিচ্ছ? আমি তো জয়ধ্বনি চাই না। আমি নিজে জয়ী হতে চাই না। আমি চাই তোমরা জীবনে জয়ী হও, কর্ম জীবনে জয়ী হও। একটা কথা মাথায় রেখো, একে নাসিকা, দুয়ে চক্ষু। এই হ্যালো, গুরুদেব বলে দিয়েছেন আমাদের সন্তান আসবেই। আমি তো সেই গুড নিউজ দেওয়ার জন্যই ফোন করেছিলাম। আমি মা হতে চলেছি। ডক্টরের রিপোর্ট এসেছে কিছুক্ষণ আগে। দেখলে দেখলে, আমি বলেছিলাম না, গুরুদেব হচ্ছে সর্বজ্ঞানী, সর্বগুণ সম্পন্ন মানুষ। আমি এখনই আসছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, এসো। নবমে রত্ন এবং দশমে অবতার। আপনি দশম অবতার, আপনি শ্রী বিষ্ণুর দশম অবতার। সবাই বলুন গুজিয়া বাবার জয়, গুজিয়া বাবার জয়, জয় গুজিয়া বাবার জয়, জয় গুজিয়া বাবার জয়, গুজিয়া বাবার জয়, জয় গুজিয়া বাবার জয়। স্টাইলটা পুরো মাঠে মেরে দিল রতন। এই জন্যই বাংলায় কোনো রজনীকান্ত হয় না। মরবো এখানে, পুঁতবো নিচে। ফটো তুললে তুই নেগেটিভ পাবি না। লক্ষ্মীদি, লক্ষ্মীদি, কি হয়েছে? হ্যাঁ পাচ্ছিস কেন তুই এভাবে? বাঘে ধরেছে না ঘোগে, নাকি মায়ের ভোগে? বাঘ গোগ না গো লক্ষ্মীদি, পুলিশ আসছে ওই কুকুর খুঁজতে। স্যার, এই কুকুরটা। হ্যাঁ রতন, স্যার, চশমাটা খোলো 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 খোলো। কুকুরটার ছবিটা দেখো, ছবিটা দেখো আর ওকে দেখো। রতন আর নীল রতন। তোকে পাওয়ারটা এবার একটু চেক করাও। স্যার একটা কথা বলি স্যার, ওই কুকুরটাকে যদি ডগ বিস্কুট খাইয়ে রং টং করে চালিয়ে দেওয়া যায়। রতন, আমার না ইচ্ছে করছে তোমাকেই রং চং করে না একটা ডগ বিস্কুট খাইয়ে দিই। আমরা যে চেন খুলে কুকুরকে ছেড়ে দিয়েছি সেটা সেটা কুকুর জানে, তুই জানিস, আমি জানি, পুলিশ জানে না। জানে পুলিশ? জানে না। তাহলে পাঁচু জাস্ট স্যার, ওই বাচ্চাটাকে ডাকি। বাচ্চা তো ইনসাল্ট কম করবে, আমাদের মান সম্মান থাকবে স্যার। আমার সবচেয়ে বেশি ইনসাল্ট কে করে জানো রতন? কে স্যার? তুমি। সরি স্যার, ডাকি? ডাকো। ওই বাচ্চা, ওই ওই শট, এদিকে আয়। এখানে দাঁড়া। এই এখানেই দাঁড়িয়ে থাকবি? হ্যাঁ, আমি ফিরে এসে তোকে বাটাম দিচ্ছি, কোথাও যাবি না। স্যার, জিজ্ঞেস করুন। কি বলছো কি রতন? জুনিয়র সাসপেক্ট, তুমি জুনিয়র, তুমি জিজ্ঞেস করো। সরি স্যার। এই কদিন আগে এই কুকুরটা দেখেছিস? না তো। এখানে ল্যাম্পপোস্টের ধারে বাঁধা ছিল, দেখিসনি? না তো, কুকুর দেখিনি, কুকুরের চেন দেখিনি। আমরা কুকুরকে ছেড়েও দিইনি, আমরা চেন বেচি না স্যার। ভেরি স্মার্ট। এই তোকে এত কথা কে বলতে বলেছে? কুকুর দেখিনি, চেন বেচিনি। যতটুকু জিজ্ঞেস করবো ততটুকু উত্তর দিবি, যতটুকু হাইট ততটুকু কথা বলবি, নাহলে কানের বাঙ্কারে বাজাবো। রতন, আবার মারামারি কেন? নন ভায়োলেন্স। আমাকে ডিল করতে দাও। স্যার চলবে, স্যার চলবে, চলবে। চললো না স্যার। আপনি? ওর দিদি কি বলার আছে আমাকে বলুন।
এই তোমাকে বলতে যাবো কেন? ওকে জিজ্ঞেস করেছে, ও উত্তর দেবে। এই চারপুটিয়া দেবো নাকি চাল ছাড়িয়ে নুন মাখিয়ে? স্যার 4 ফুটিয়া বললো। তুমি জানো আমি কে? আমি পুলিশ। পুলিশ না পুলিশ তো দেখে বোঝা যাচ্ছে না। স্যার আপনি বলুন কি বলবেন? কদিন আগে একটা কুকুর চুরি গেছে, সে ব্যাপারে কিছু জানেন আপনি? কুকুর বেড়াল কিছু সম্পর্কেই আমরা কিছুই জানি না। আর কিছু বলবেন? তা সিগারেট খাওয়া হয় না বিড়ি? কোনোটাই না স্যার, কিন্তু তাও দেশলাইটা কাছে রাখি, কারণ কোনো কোনো মানুষকে জ্বালিয়ে দেওয়ার কাজে লাগে তো তাই। চল পাচু চল। স্যার ও কি আমাকে জানানোর কথা বলে গেল? আমার মতো তুমিও তো একজন পুলিশ রতন, নিজেই বুঝে নাও। আমি জানতাম গুরুদেব কিছু না কিছু একটা করবেন, আমি ঠিক জানতাম। এই শোনো, তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে? গুরুদেব আবার এখানে কি করলো? আমি মা হতে চলেছি, সেটার টেস্ট কিছুদিন আগে করেছি বলেই আজ রিপোর্ট এসছে। এখানে গুরুদেব কি করলো? বিশ্বাস করতে শেখো মা, বিশ্বাস করতে শেখো। গুরুদেবের আশীর্বাদের হাত আমাদের মাথার উপরে আছে বলেই না আজ আমাদের এই বাড়ি গোকুল ধাম হয়ে উঠতে যাচ্ছে। তোমার গর্ভে স্বয়ং শ্রী কৃষ্ণ আসতে চলেছেন। আর গুরুদেব মানুষ নন, শ্রী বিষ্ণুর 10ম অবতার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মানে শ্রী কৃষ্ণ আমার গর্ভে আসতে চলেছে, বিষ্ণুর 8ম অবতার আমার গর্ভে আসতে চলেছে, আর তোমার গুরুদেব হচ্ছে 10ম অবতার। মানে বিষ্ণুর 8ম অবতার আর 10ম অবতার, দুটো অবতার এই পৃথিবীতে এসে তোমার পেছন পেছন ঘুরছে। তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে? বসো ওখানে। কি হলো, বসো। শোনো, যা হওয়ার এমনি হয়েছে, এখানে গুরুদেবের কিছু করার নেই। আর যে আসবে তাকে আমরা যেভাবে বড় করবো সে সেভাবেই বড় হবে। আর এটা মেয়ের কোইন্সিডেন্স যে আজকে রিপোর্টটা বেরিয়েছে আর তুমি আজই গুরুদেবের কাছে গেছিলে। এই রিপোর্টটা যদি কাল বেরোতো তুমি কি বলতে? সব গুরুদেবের জন্য হলো? কত টাকা দিয়ে এসছো গুরুদেবকে? কত টাকা দিয়ে এসছো? 2 লাখ। 2 লাখ টাকা দিয়ে এসছো? তোমার খেয়ে কাজ নেই? এত লোক না খেয়ে মরে, তুমি 2 লাখ টাকা দিয়ে এসছো। তুমি এক্ষুনি গুরুদেবের কাছে যাবে, গিয়ে বলবে যে তোমার টাকাটা ফেরত চাই। আর বলবে যা হয়েছে পুরোটা মেডিকেল সায়েন্সের জন্য হয়েছে, এখানে গুরুদেবের কোনো কাজ নেই। ঠিক আছে, যাও। গুরুদেব সবকিছু মেডিকেল সায়েন্সের জন্য হয়েছে। আমার সন্তান এমনিতেই আসছে। আপনি মহামানব, মহামানব। কিন্তু আমি বলছিলাম যে আমার টাকাটা যদি ফেরত দেন। তোর স্ত্রী সন্তান লাভ করছে বলে নিজেকে পুরুষ হিসেবে প্রমাণ করতে চাইছিস, তাই তো? আর যে টাকাটা আমার এখানে গচ্ছিত রেখেছিস সেটা এখানে গচ্ছিত রেখে ভবিষ্যতে নিজেকে মহাপুরুষ হিসেবে প্রমাণিত করার চেষ্টা কর। গুরুদেব নে প্রসাদ খা, প্রসাদ খা। তুই কি ভেবেছিস তোর ওই গচ্ছিত টাকাটা আমার কাছে আছে? না, নেই। ওই গচ্ছিত টাকাটা দিয়ে আমি শত শত নিরন্ন দরিদ্র মানুষের মুখে অন্ন তুলে দিয়েছি। তুই একটা শিশুকে লালন পালন করবি, তাই তো? আর আমি ওই গচ্ছিত টাকা দিয়ে শত শত নিরন্ন মানুষের মুখে অন্ন তুলে দিয়ে তাদের লালন পালন করব। সেটা তোর পিতৃত্বের আনন্দের থেকে না অনেক বেশি। কত টাকা দিয়েছিস? 2 লক্ষ। কিন্তু 2 লক্ষ তো তোর লক্ষ্য হতে পারে না। তোর লক্ষ্য তো অনেক দূর, 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 অনেক দূর। বমকালে বমকালে পাপ করেছিস, পাপ খণ্ডাতে হবে। কি করে? ঈশ্বরকে ডাক। ঈশ্বর কোথায়? ঈশ্বর মানুষের মধ্যে। মানুষের সেবা কর, তাহলেই তোর সব পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। বমকালে মানুষের সেবা করব, কিন্তু টাকা পাবো কোথায়? মানুষের টাকা দিয়ে মানুষের সেবা করবি। ওই দেখ 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 দেখ, ওরে মানুষকে ঠকাতে হয় না, ওরা কর্মের থেকে ধর্মে বিশ্বাসী। যা মানুষের সেবা কর, কিন্তু তার আগে তন্ত্রবিদ্যা শেখ, প্রেতবিদ্যা শেখ, শেখ আরাধনা। আয়
আয় কাছে আয়, ভয় পাস না, আয় আয়। ধর 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 না, ধর। বম কালী, বম কালী। স্যার হুম, ওই বস্তির মেয়েটা কিন্তু ডেঞ্জারাস স্যার। যা বলেছ রতন, আমিও না কাল সারা রাত ধরে ওর কথাই ভেবেছি। আপনি সারা রাত ধরে এই বস্তির মেয়েটার কথা ভেবেছেন? বস্তির মেয়ে তো কি হয়েছে রতন, মেয়েটার মধ্যে একটা ব্যাপার আছে দেখলে না, যখন কথাগুলো বলছিল কি পাওয়ার, একটা একটা শক্তি, একটা পারছি, বুঝতে পারছি। গুড। জীবনে প্রথমবার তুমি কিছু বুঝতে পেরেছো। স্যার, মিস্টার ধীমান দে চেস কেসটা তৈরি করেছিলেন, এটা সেটা। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। ধীমান দে, হ্যাঁ? একে আর আপনি খুঁজে পাবেন বলে আমার মনে হচ্ছে না। চাইনিজ জিনিস তো এতক্ষণ এক্সপায়ার করে গেছে। রতন ভালো করে দেখো তো, চেনা চেনা লাগছে না। এরকম অনেক দেখেছি স্যার, অলিম্পিকে টেবিল টেনিসে গোল্ড মেডেল আনতে। না রতন, সেই চোখ, সেই নাক, সেই কান, সেই ঠোঁট, সে বস্তির মেয়েটা না? সারা রাত ধরে আপনি স্বপ্নে দেখেছেন তো? হ্যালুসিনেশন আছে। হ্যালুসিনেশন নয় রতন, আমি 100% শিওর এটা ওই মেয়েটাই। মেয়েদের ব্যাপারে অনিশ মিত্র একদম ভুল করে না। স্যার, গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং। স্যার, এনিথিং রং? একটু চাপেই আছি। ওই গুজিয়া এই অনিশ, স্যার? ঝুনঝুনার কুকুরটা খুঁজে পাওয়া গেছে? না স্যার, পাওয়া যায়নি। সেটাই তো স্বাভাবিক। অনিশ, তুমি আর আমাকে বিরক্ত করো না। এই গুজিয়া বাবার ব্যাপারটা নিয়ে না খুব খুব চাপে আছি। তার মধ্যে তুমি আমার আর চাপ বাড়িও না। স্যার, গুজিয়া বাবাকে নিয়ে কি চাপ? না মানে বলছিলাম, আমার মিসেস ওনার খুব বড় ভক্ত। আমি শুনেছি ওনার নাকি দেবদেবীর সাথে ডাইরেক্ট কথা হয়। আমিও তো সেরকমই শুনেছি। বুঝলে, আমার ওই দুঃসম্পর্কের এক শালা সুদিন, সে ওই গুজিয়া বাবার খুব ভক্ত, তা বেশ পয়সা করিও আছে। তো ওর বউ প্রেগনেন্ট। তা হঠাৎ করে সুদিনের মনে হয়েছে ওই গুজিয়া বাবার আশীর্বাদে নাকি ওর বাড়িতে ছোট্ট গোপাল আসতে চলেছে। আর তাই জন্য সে কি করেছে, 2 লাখ টাকা নিয়ে গিয়ে গুজিয়া বাবার পায়ে দিয়ে দিয়েছে, গিফট ভেট। আর তারপরেই ওর বউ আমার বউকে ফোন করে বলেছে যে করে হোক গুজিয়া বাবার ওই জালিয়াতির পর্দা ফাঁস করতে হবে, আর ওই 2 লাখ টাকা নিয়ে আসতে হবে। স্যার, আমার কাছে এর চেয়েও বড় একটা কেস, 2 লাখের চেয়েও বেশি, 2.5 লাখের কেস স্যার, চাইনিজ কেস। অনিশ স্যার? তুমি বিয়ে করনি তাই তো? না স্যার। শালা, শালা কি জিনিস তাহলে তুমি কি করে বুঝবে? আর ওই শালার কেসটা সলভ করতে না পারার যন্ত্রণা, সেটাই বা কি করে বুঝবে? স্যার, আমার আছে। কি কেস? শালা। তাহলে তুমি আমার যন্ত্রণাটা বুঝবে রতন, বুঝেছো? ও বুঝবে। আরে কি আশ্চর্য, দাঁড়িয়ে আছো কেন? যাকে পারো তাকে এনে লকআপে ভরো, কিন্তু কুকুরটাকে খুঁজে আনো। তুমি বুঝতে পারছো না আমি খুব চাপে আছি। এদিকে কুকুর, এদিকে মুকুর। গুজিয়া বাবার ব্যাপারটা নিয়ে আমি সত্যি খুব চাপে আছি। না, শুধু শালার জন্য নয়, আমি অতটা স্টৈন্য নই। গুজিয়া বাবার কতগুলো ইনস্ট্যান্স, অনেকগুলো ঘটনা একত্রিত করে আমার খালি। আরে তোমরা দাঁড়িয়ে রইলে কেন? যাও। স্যার, এই চাইনিজ। আরে সব চাইনিজ, যাও। স্যার, 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 এই বস্তিতে আসা কি আবার ঠিক হলো? কেন? মেয়েটাকে তুমি ভয় পাচ্ছ নাকি? ভয়? ভয় আমার জিনে নেই স্যার। তাই? হ্যাঁ, এই উপলক্ষে আপনাকে একটা গল্প বলি। আমরা 3 ভাই, বড়দা, মেজদা, ছোটদা, মানে আমি। বড়দার মেজদা একবার বাঘ শিকার করতে গেছে, তারপর থেকে আমরা 2 ভাই হয়ে গেলাম স্যার। বাহ, খুব সুন্দর গল্প। কিন্তু এখানে যে বাঘ নয় রতন, এখানে বাঘিনী। আগুন দাও। জ্বলবে স্যার। আরে মেয়ে আগুন জ্বালিয়ে দিয়ে চলে গেল রতন, আর তুমি আজ পর্যন্ত জ্বালাতে পারলে না। গ্যাস ভরাও না, এটা তো পয়সা খরচা করে গ্যাস ভরাও। সরি স্যার, ভরাবো। স্টুপিড একটা। স্যার,
বাচ্চাটা, ওকে ডাকি, ওকে ডেকে ইন্ট্রোগেট করি স্যার। কান টানলেই মাথা আসবে। গুড আইডিয়া, ডাকো। ও বাচ্চা, ও বাচ্চা শোন, আমি এদিকে শোন। এদিকে তাকা। কি তোর ওই রক্ষেকালীটা কোথায় রে? কি রক্ষেকালী, যে তোর হয়ে কালকে ঝগড়া করে গেল। ও লক্ষ্মী দিদি। কি লক্ষ্মী? ওটা একটা অলক্ষ্মী। রতন, কাম টু দ্য পয়েন্ট। ওই অলক্ষ্মীটা কোথায়? নেই। নেই মানে? ওপরে চলে গেছে? এই রতন, সবসময় অলক্ষণে কথা বলো না তো। বাবু, এই না চিপস খাও। না আরে না না না, খাও। এবার বলো তো, তোমার লক্ষ্মী দিদি কোথায়? মানে আমাদের না তোমার লক্ষ্মী দিদির সাথে একটা খুব জরুরি দরকার আছে, কাজের ব্যাপারে। তুমি খুব ভালো, হ্যাঁ এ খুব বাজে। ঠিক বলেছ। লক্ষ্মী দিদি এ পাশেই গেছে। কোন পাশে? এই কি আছে তাড়াতাড়ি বের কর, টাইম নেই। যা যা আছে, মোবাইল, কার্ড, মানি ব্যাগ যা আছে তাড়াতাড়ি বের কর। অনেক করছেন আপনি, এটা ঠিক করছেন না। এই, ঠিক ভুল সব সাবড়ে দেবো। এক্ষুনি লোক ডাকবো, ডেকে বলবো তুই এই শুনশান গলিতে আমার হাত ধরে টেকিস। এই তাড়াতাড়ি বের কর, কর 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 কর। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। তেরি টাকা কোথায় রেখেছিস? কোথায় টাকা রেখেছিস? বের কর বের কর বের কর, টাইম নেই। আমার মা খুব অসুস্থ, আমি বিকম পাস করেছি কিন্তু কোনো চাকরি পাইনি, আর শেষ দুদিন তো ভালো করে খেতেও পাইনি। টাকা কোথায় আসবে বলুন? এটা কি করছেন? ভালো করে পেট ভরে খেয়ে নিস, ঠিক আছে? চল যা যা। থ্যাংক ইউ। এই, তোর কোনো বড়লোক বন্ধু থাকলে এই রাস্তায় পাঠিয়ে দিবি তো। চল যা 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 যা। আপনারা চিনতে পারছেন না তো? দাঁড়ান চশমাটা খুলি। কাল এসেছিলাম বস্তিতে, পুলিশ। কি চান? আপনাকে মানে? মানে আপনাকে একবার আমাদের সাথে থানায় যেতে হবে। এই শুনুন, আমি না আপনাদের সঙ্গে কোথাও যাব না। আগে আপনারা মহিলা পুলিশ আনবেন, তারপর আমি যেখানে যাওয়ার যাব। তাই আপনি এখন না চাইলে আমাদের সাথে নাই যেতে পারেন, কিন্তু কালকে যখন মহিলা পুলিশ এনে বস্তির মধ্যে আপনাকে আপনার বাড়ি থেকে তুলবো, সেটা কি খুব ভালো দেখাবে ম্যাডাম? এবার তাহলে আপনি ডিসাইড করুন কখন যাবেন, এখন না তখন। কুকুরটা চুরি করে বেচে দেওয়া হয়েছে নাকি চেনটা খুলে বেচে দেওয়া হয়েছে? আমি কিছু করিনি। ওই রকম ন্যাকা কুকুর আমি আমার টোটাল লাইফে দেখিনি মাইরি। দেখবে কি করে? চুরি করে তো স্যাট বেচে দিয়েছো। হাতে থাকলে না মন ভরে দেখতে। এই, আমি কুকুর চুরি করিনি। এই, একদম মিথ্যে কথা বলবেন না স্যার। আপনি বলছেন আপনি কুকুরটা চুরি করেননি? না, করিনি। তাহলে তো আপনি এখন এটাও বলবেন যে আপনি যাদবপুরের এক ব্যবসায়ী থেকে 2 লাখ টাকা লুট করেননি। আপনি তাহলে এখন এটাও বলবেন যে গলফ গ্রিনে একটা ফ্ল্যাটে সেলস গার্ল সেজে ঢুকে আসবাবপত্র চুরি করে নেননি। আপনি তাহলে এখন এটাও বলবেন যে ধীমান দে বলে কাউকে আপনি চেনেন না এবং তার থেকে 2.5 লাখ টাকাও আপনি চুরি করেননি, তাই তো? কেলো বলুন। কে ধীমান দে? অনেশ, স্যার স্যার, কে ধীমান দে? কে? এই উঠে দাঁড়াও। ধীমান দে কে? এই, আরে মেয়েটাই বা কে? স্যার কুকুর চোর, ওই ঝুনঝুনওয়ালা, এই মেয়েটি স্যার। চোর? এই, তুমি কোথায় থাকো? ঝোড়ো বস্তি। ঝড় বস্তি। এই, তোমার নাম কি? লক্ষ্মী। বাহ, খুব ভালো নাম। এই, তোমার বাবার নাম কি? মহেশ সাহা। কি? মহেশ সাহা। মহেশ সাহা, ঝড় বস্তি। এই, তুমি কুকুর চুরি করেছো? হ্যাঁ স্যার। না স্যার, এই। আমি কুকুর চুরি করিনি। কুকুর আবার কেউ চুরি করে বলুন তো? আমি চুরি করতে হলে সার্কাসের বাঘ সিংহ চুরি করব। কুকুর কেন চুরি করতে যাব? আমাকে এরা শুধু শুধু এখানে তুলে না, এনেছে স্যার। স্যার। আপনারও সময় নষ্ট করিয়ে দিচ্ছে, আমারও সময় নষ্ট করিয়ে দিচ্ছে। এই অনিশ, চলো, অনেক দেরি হয়ে গেছে, আমাদের ওই ঘুচিয়া বাবার আশ্রমে যেতে হবে। চলো। কিন্তু স্যার ওকে কি করব? ছেড়ে দেবে। ছেড়ে দেবো স্যার? হ্যাঁ। এত কষ্ট করে আমি ওকে ধরে আনলাম আর আপনি বলছেন ছেড়ে দিতে? এই, তুমি যাও। এই,
একটা কথা কিন্তু মাথায় রেখো, পুলিশের নজর কিন্তু তোমার ওপর থাকবে, ঠিক আছে? ওম জ্যোতি। ওম জ্যোতি। একদিন জানেন ধ্যানে বসে আছি, হঠাৎ চোখ খুলে সামনে দেখি দেবী। দেবী মানে কে? মা কালী। আমি মাকে জিজ্ঞেস করলাম, মা গো, শান্তির উপায় কি? মা কি বললেন জানেন? বললেন, ভোগ ত্যাগ কর, ত্যাগ ভোগ কর, তাহলেই জীবনে শান্তি। ওম জ্যোতি। ওম জ্যোতি। জয় গুজিয়া বাবার জয়। এবার আপনারা একে একে প্রশ্ন করুন বাবার কাছে। গুরুদেব, আমার সুগার আছে, দিন দিন বেড়ে যাচ্ছে। তারপর মিষ্টি খাবার ইচ্ছে ক্রমাগত বাড়ছে, সুগারও বাড়ছে। কি করি গুরুদেব? ওরে পাগল, এটাই তো নিয়ম। যত বয়স বাড়ে দৃষ্টি কমে আর মিষ্টি বাড়ে, এটাই হলো সৃষ্টি। লোকটার মধ্যে কিন্তু একটা ক্যারিশমা আছে। তাই? কিন্তু গুরুদেব, ডাক্তারবাবু আর বউ খুব বকাবকি করছে। কি করি? ওরে, স্ত্রীর এই আলগা আদরের প্রশ্রয়ের জন্যই তো মানুষ বাঁচে, তাই না? পরিমিত আহার, নইলে স্ত্রীর প্রহার। আয়, প্রসাদ নিয়ে যা। আয়, এনে। জয় জয় গুজিয়া জয় বাবার গুজিয়া। জয়। এবার আপনারা একে একে এসে বাবার কাছে আশীর্বাদ নিয়ে যান। স্যার, আমরা তাহলে বেরোই? বাবার আশীর্বাদ নিতে হবে তো, চলো। এখনো পুলিশের কাজ করতে ভালো লাগে? চালিয়ে যা, চালিয়ে যা। আর তো কটা বছর, তারপরেই অবসর, আর তারপরে শান্তি। ওম জ্যোতি। আসি গুরুদেব। প্রণাম গুরুদেব। গুরুদেব, এই আমার প্রমোশনের ব্যাপারটা যদি একটু বলে দেন। জোয়ার হোক বা ভাঁটা, পূর্ণিমা হোক বা অমাবস্যা, প্রমোশন তোর হবেই। এটা প্রসাদী ফুল, সব সময় সঙ্গে রাখবি। ওম জ্যোতি। থ্যাংক ইউ স্যার। গুরুদেব, স্যার স্যার বলছিলাম যে এখানে সিগারেটটা খাবেন না প্লিজ। কেন? এখানে কোথাও নো স্মোকিং লেখা আছে নাকি? না স্যার, আসলে আসলে এত পবিত্র একটা স্থান, মানে এত শান্তি চারিদিকে, সেখানে স্মোকিংটা একটু ওই অশান্তি হয়ে যাবে, তাই তো? ইয়েস স্যার। তা বলছিলাম, এই গুরুদেব, গুরুদেবকে দেখে তোমার কি মনে হচ্ছে, কি বুঝলে? উনি তো অন্তর্যামী স্যার। কিরকম প্রথম দেখাই বলে দিলেন আপনি পুলিশ, তারপরে আবার আমার প্রমোশনের ব্যাপারটা বলে দিলেন স্যার। তা কি বললেন প্রমোশনের ব্যাপারে? প্রমোশন হবে না, তাই তো? কি বলছেন স্যার? গুরুদেব বলেছেন আমার প্রমোশন হতে বাধ্য। এই এই দেখুন, এই দেখুন, আমাকে প্রমোশনের জন্য আশীর্বাদী ফুলও দিয়ে দিয়েছেন। ফুল? এই ফুল দিয়ে তোমাকে ফুল বানানো হয়েছে, বুঝেছো? এসব ফুল টুল দিয়ে কিছু হয় না। যদি সত্যি প্রমোশন পেতে চাও, তাহলে তার জন্য বুদ্ধি লাগে, পরিশ্রম লাগে, বুঝেছো? শোনো, তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ স্যার? দেখো, আমাদের এখানে কাউকে পাঠাতে হবে, গুরুদেবের ওই চিটিংবাজির প্রমাণ জোগাড় করতে হবে। কিন্তু সেই কাজটা তোমাকে দিয়েও হবে না, আমাকে দিয়েও হবে না, কারণ আমাদের সবাই দেখে নিয়েছে। আমাদের অন্য কারুকে পাঠাতে হবে, স্মার্ট কাউকে পাঠাতে হবে। সে ছেলেই হোক বা মেয়ে। মেয়ে? হ্যাঁ, কে মেয়ে স্যার? লক্ষ্মী। লক্ষ্মী? হ্যাঁ, তুমি ওকে থানায় আসতে বলো, আমি নিজে ওর সাথে কথা বলবো। কিন্তু স্যার, লক্ষ্মী কি এখানে এসে এসব করতে পারবে? মানে ও তো বুঝতেই পারবে না স্যার। তুমি একটা কথা ভুলে যাও না, একজন চোরই সবচেয়ে ভালো করে চোরের সাইকোলজি বুঝতে পারে। সেটা তুমিও বুঝতে পারবে না, আমিও বুঝতে পারবো না। কিন্তু স্যার, প্রমোশন ইয়েস স্যার। কাল থানায় লক্ষ্মী। ওকে ওকে স্যার। এই দুশো, মাস্ক নেই।
সামনেই বাড়ি মাস্ক দরকার। মাস্ক নেই 200 নালে লকআপ। 200 কি জন্য? মাস্ক নেই তাই 200, এত কথা Okay, বলতে okay. পারবো না। ধরুন। এই, ইয়েস ম্যাম। 200 মাস্ক নেই। এই তো মাস্ক আছে। খোলার জন্য নয়, মাস্কটা মুখে পড়ার জন্য। আপনার যদি করোনা থাকে সেখান থেকে যদি আমার হয় তখন 200 নালে লকআপ। আরে আপনি তো অদ্ভুত কথা বলছেন। হ্যাঁ, ইলিগাল কাজ করছেন আপনি। 400 মাথায় মানে? হেলমেট নেই তাই। আরে এই তো হেলমেট মাথায় ছিল, আপনার সাথে কথা বলবো বলে হাতে নিলাম। হেলমেট হাতে রাখার জন্য নয়, মাথায় পরার জন্য। 400 নালে লকআপ। আরে অদ্ভুত চোর তো। 500 পুলিশকে চোর বলেছেন তাই। আরে আপনি হেলমেট পরেছি, মাস্ক পরেছি, তারপরে ফাইন করছেন। এত কথা বলতে পারবো না, ফাইন নেই নালে লকআপে ভরে দেবো। আর চোর পুলিশ সাজলে কত ফাইন? উনি পুলিশ নন? নো স্যার, আমি পুলিশ। আপনি আসতে পারেন। যত সব। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। স্যার পুলিশ ডিপার্টমেন্টের নামে বদনাম করছে, তুলে নিয়ে চলুন। আপনি কি স্বেচ্ছায় আমাদের সাথে যাবেন নাকি চ্যাংদোলা করে তুলে নিয়ে যাব? চলুন না। তুমি পুলিশ সেজে লোক ঠকাচ্ছ, তুমি জানো আমরা ইচ্ছা করলে তোমাকে লকআপে ভরে দিতে পারি, কিন্তু তা আমরা করছি না। তোমাকে একটা চান্স দিচ্ছি। বলছি লক্ষ্মী, তুমি ওই গুজিয়া বাবার নাম শুনেছো? আমি ওসব বাবা টাবা কাউকে চিনি না। আমার নিজের বাবা ছোটবেলায় আমাকে আর আমার মাকে ছেড়ে চলে গিয়েছিলেন। আমি শুধু ওই বাবার কথাই জানি। না না দাদা, তিনি তো তোমার জন্মদাতা বাবা। আমি বলছি এই জ্ঞানদাতা বাবা। গুজিয়া বাবার নাম তুমি শুনেছো? হ্যাঁ শুনেছি, গুজিয়া বাবা ভণ্ড একজন বাবা। আমি ওসব বাবা টাবাতে বিশ্বাসও করি না, মানিও না। কি বলছেন কি আপনি? গুরুদেব অন্তর্যামী, পবিত্র একজন মানুষ, তার সম্বন্ধে এইসব বলা একদম ঠিক। বেশ করেছি যেটা বলেছি, আমার যেটা মনে হয়েছে সেটা বলেছি। তো বেশ করেছো তুমি বলেছো। আমার এটা মনে হয় যে উনি হচ্ছেন 1 নম্বরের 2 নম্বরই মানুষ। ঠিক? এই উনি 1 নম্বরই কি 2 নম্বরই সেটা জেনে আমি কি করবো বলুন তো স্যার? আমাকে এখানে কেন ধরে এনেছেন? দেখো, আমি চাই ওনার মুখোশটা খুলে দিতে। তা খুলুন। তার জন্য তোমাকে আমাদের হেল্প করতে হবে। আমি কি হেল্প করব? তুমি তো করবে। তুমি আমাদের ইনফর্মার হয়ে ওই বাবাজির আশ্রমে যাবে। তারপর বাবাজির যে পুরো খেলাটা আছে তার সব প্রমাণ জোগাড় করবে আমাদের হয়ে, বুঝেছো? আমায় কি ভাবছেন বলুন তো স্যার? আমি আপনাদের খোঁচর হয়ে ওখানে ঢুকবো, ঢুকে নিজের লাইফটা পুরো সাল্টে দেবো, তারপর ধরা পড়ে গেলে তো গুজিয়ার ভোগের বদলে মায়ের ভোগে পাঠিয়ে দেবে। তখন এই কি বলছো কি তুমি? আমার বাড়িতে আমার মা একা থাকেন, আমাকে আমার মাকে দেখতে হয়। তাই এত বড় বাঁশ আমি নিজের পায়ে দিতে পারবো না। চায়ের জন্য থ্যাংক ইউ, আমি চললাম। লক্ষ্মী শুনছেন? কি লকআপে ঢোকাবেন তাই জন্য ডাকলেন তো? না না, লকআপে ঢোকাবো না সেই কথাটাই বলতে এলাম। মানে মানে আপনি যদি আমার জন্য এই কাজটা, না মানে পুলিশ ডিপার্টমেন্টের জন্য এই কাজটা করে দেন, তাহলে আপনি পুলিশের গুড বুকে চলে আসবেন, আর তখন আপনাকে কেউ লকআপে পুরতে পারবে না। আমাকে কেউ লকআপে এমনিতেও পুরতে পারবে না, কারণ কারুর কাছে কোনো প্রমাণ নেই। মানছি মানছি, হয়তো আমাদের কাছে কোনো প্রমাণ নেই, হয়তো বাইরের লোক জানছে না বা বুঝছে না আপনি কি করেন, কিন্তু দিনের মধ্যে অন্তত একটা বার আপনি তো আয়নার সামনে গিয়ে দাঁড়ান, তখন আপনি নিজেকে বোঝাতে পারবেন তো যে আপনি ফ্রড করেন না কিংবা লোক ঠকান না, তাই না বলুন? দেখুন, আপনি এই কাজটা করে দিলে আমি পুলিশ ডিপার্টমেন্ট থেকে আপনার জন্য একটা প্রাইজের ব্যবস্থা করে প্রাইজ দেব। নিয়ে কি করব? আমি কি করব? প্রাইজটা বাড়িতে পড়ে থাকবে, পড়ে পড়ে ধুলো পড়বে। আমি কি করব প্রাইজ নিয়ে? তাহলে আমি আপনাকে একটা কথা দিতে পারি, এই এরিয়ার কোনো পুলিশ আপনাকে কোনোদিনও অ্যারেস্ট করবে না। আমি নিজে বড়বাবুর সাথে কথা বলবো। দেখুন লক্ষ্মী, আপনাকে হয়তো এই কাজগুলো নিশ্চিতভাবেই টাকার জন্য করতে হয় বা বাধ্য হয়ে, কিন্তু আমি আপনাকে সত্যি কথাটাই বলি, আমার না বাবা মা নেই। আমার মা মারা যাওয়ার আগে শুধু চেয়েছিলেন আমার অন্তত একটা ছবি যেন ওই খবরের কাগজে বেরোয়। আমার বাবা চেয়েছিলেন আমার যাতে প্রমোশন হয়, আমি যাতে বড় অফিসার হতে পারি। আমার বাবা মায়ের ইচ্ছের জন্য অন্তত আপনি প্লিজ
দেখুন, আপনি যদি এই কাজটা না করেন তাহলে আমার চাকরিটাই হয়তো... কি করছেন আপনি? আপনি এভাবে একজন পুলিশ হয়ে একজন সাধারণ মানুষের সামনে এভাবে হাতজোড় করবেন না। চোখের জলটাও মানায় না। সরি। আপনি তাহলে করবেন কাজটা? সেটা একবারও বলিনি। ভাবি, ভেবে দেখি। চলি। কিন্তু দিনের মধ্যে অন্তত একটা বার আপনি তো আয়নার সামনে গিয়ে দাঁড়ান। তখন আপনি নিজেকে বোঝাতে পারবেন তো যে আপনি ফ্রড করেন না কিংবা লোক ঠকান না। কেন এটা করতে যাচ্ছ গো লক্ষ্মী দিদি? ডেঞ্জার মনে হচ্ছে তো ব্যাপারটা? ডেঞ্জার তো আছেই রে পাচু, কিন্তু আমি খোঁজ নিয়ে যা জানতে পেরেছি তারপর আমার কাজটা করতেই হবে। হেব্বি কেস। কি কেস গো? আমি খোঁজ নিয়ে জেনেছি এই যে গুজিয়া বাবা, এই লোকটা পুরো ভণ্ড একটা লোক, আর লোকটার প্রচুর টাকা। আর আমি অত টাকার মধ্যে খানিকটা টাকা যদি মেরে দিয়ে চলে আসতে পারি তাহলে তো আমারই লাভ। কিন্তু ওখান থেকে টাকা ঘোরাবে কি করে? ওরে পাঁচু, আমি বংশগত চোর রে। আমার বাবা চোর, বাবার পাপে আমার চাপ হলো আমিও চোর। আর আমি যদি মনে করি কোথাও থেকে টাকা ঘুরিয়ে নিয়ে আসবো তো আমি নিয়ে এসেই ছাড়বো। তাহলে তো ঠিক আছে। আরেকটা কারণও আছে। কি কারণ? ওই ছেলেটা আছে না, ওর কথার মধ্যে না একটা অদ্ভুত টান আছে। কোন ছেলেটা? আরে বাবা, দুটোর মধ্যে যেটা ভদ্রলোক তার কথা বলছি। মানে তুই ভাবতে পারিস একটা পুলিশ সে একজন চোরের সামনে হাত জোড় করে বলছে যাতে তার মা বাবার স্বপ্ন পূরণ হয়ে যায়। এই আমার হেব্বি লেগেছে ছেলেটাকে। ও ভালো ভালো না, খুব ভালো লক্ষ্মী দিদি। বকিস না ফালতু। ছেলেটা দেখতে ভালো, স্মার্ট, একটু ভাব, একটু আড়ি, হালকা ঝাড়ি, পুরো জমে যাবে বিষয়টা। লক্ষ্মী, আমাকে এখানে কেন আসতে বললেন? একটা কথা জানাবো বলে। বলুন না, বলুন। ওই কি আপনার ওই গুজিয়া বাবা, ওর আশ্রমে আমি যাব, অসুবিধা নেই। সত্যি যাবেন? হ্যাঁ রে বাবা, সত্যিই যাব। থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট। আমি না আপনার এই ঋণ কিভাবে শোধ করবো বুঝতে পারছি না। আমি থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি কোনো চিন্তা করবেন না, আজ থেকে আপনার সব নিরাপত্তার দায়িত্ব আমার। আমি আপনার সাথে কন্টিনিউয়াস টাচে থাকবো। দেখবেন স্যার, আমার লক্ষ্মীদের কোনো চাপ যেন নয়। তুমি একদম চাপ নিও না গেরে। আমার স্যার হচ্ছেন মহাপুরুষ, একবার যে হাত ধরেন সে হাত ছাড়ার নামই নেন না। রতন স্যার, কি যে সব বলো না। আপনার এই হেল্পটা তোলা রইল লক্ষ্মী, পরে নিশ্চয়ই শোধ করে দেব। মানে আপনি যদি কোনো প্রবলেমে পড়েন তাহলে আমি নিশ্চয়ই আপনাকে বাঁচিয়ে নেবো, প্রমিস। দরকার নেই, লক্ষ্মীকে কাউকে বাঁচাতে হয় না। লক্ষ্মী নিজেকে বাঁচাতে জানে। ওই চো। রতন স্যার, মেয়েটার মধ্যে না একটা ব্যাপার আছে। ঠিক বলেছেন স্যার, কিন্তু আপনি যে একটা মেয়ের জন্য এভাবে ভেঙে পড়বেন ভাবতে পারিনি। মেয়ে বলেই তো এত ভেঙে পড়লাম রতন, সেটাই তো স্বাভাবিক। মেয়েটা কত কিছু করলো বলো আমার জন্য, আমার প্রমোশনের জন্য, আমার মা বাবার ইচ্ছের জন্য। তুমি কোনোদিনও কিছু করেছো আমার জন্য? সরি স্যার। সরি স্যার, একটাই তো কথা শিখেছো, ইডিয়েট। চলো। ও
ওম জ্যোতি। ওম জ্যোতি। আজ প্রভাতে কে যেন আমার কানে কানে এসে বলল আমি নাকি মানুষের সেরকম সেবা করতে পারিনি। কি বলছেন কি গুরুদেব? আপনি যদি কারোর সেবা না করেন তাহলে কে করেছে? করেছেন ওই মেয়েটি, যে মেয়েটি রাস্তায় ভিক্ষে করে তার সন্তানের মুখে অন্ন তুলে দেয়। করেছে ওই ছেলেটি যে কষ্ট করে চাকরি করে অর্থ উপার্জন করে নিজের বোনের বিবাহ দেয়। তারা করেছে। কিন্তু গুরুদেব, আপনি যে বলছেন আপনি কিছু করেননি, যেসব মানুষেরা আপনার আশীর্বাদ পেয়ে ভালো আছেন তাদের জন্য কি আপনি কিচ্ছু করেননি গুরুদেব? করেছি, চেষ্টা করেছি মাত্র। আমি সবসময় চেয়েছি গরিব মানুষদের দুঃখ নিজের মধ্যে শুষে নিয়ে আনন্দ বিলিয়ে দিতে তাদের মধ্যে। গুরুদেব, গুরুদেব আপনি বিষ্ণুর দশম অবতার গুরুদেব। আপনি যে বিষ্ণুর দশম অবতার। জয় জয় গুজিয়া বাবার জয়। জয় গুজিয়া বাবার জয়। চিত্রকূট। হ্যাঁ গুরুদেব। আজ কারা এসেছেন? ওই যে গুরুদেব, ওর নাম সনাতন হাজরা গুরুদেব। ও পঙ্গু, হাঁটতে চলতে পারে না গুরুদেব। বাবা সনাতন, বলো গুরুদেবকে, বলো তোমার সমস্যার কথা বলো। বলো। আমি সনাতন হাজরা, টালিগঞ্জে থাকি গুরুদেব। ওই সাইকেল রিক্সা চালাতাম, সবকিছু ভালোই চলছিল। হঠাৎ করে একদিন একটা বড়লোকের বেটা মদ খেয়ে এমন জোরে ধাক্কা মারলো, রিক্সাটা কিছু হয়নি, কিন্তু আমার ওই পায়ের উপর দিয়ে তার গাড়ির চাকা চলে গেছিল। হসপিটালে ভর্তি হলাম, পায়ের চিকিৎসা হলো, কিন্তু কোনো ফল হলো না গুরুদেব। আমি অনেকদিন ধরে ভাবছিলাম আপনার কাছে আসবো। আয়, কাছে আয়। চিত্রকূট, ওকে সাহায্য করো। হ্যাঁ গুরুদেব। যাও। এসো 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 এসো, আচ্ছা পারবে 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 পারবে। লাগবে লাগবে। এসো 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 এসো, এই এই শো শো এখানে। তোলো, শুয়ে পড়ো, পাটা ফাঁক করো। এবার পাটা হালকা করে তোলো। এই ওম জ্যোতি। জল। ওঠ, উঠে দাঁড়া, উঠে দাঁড়া। হেঁটে যা, হাঁট। হাঁট। জয় জয় গুজিয়া বাবার জয়। ওম জ্যোতি। গুরুদেব, গুরুদেব পায়ের ব্যথাটা একদম চলে গেল গুরুদেব। কিন্তু আমি তো গরিব গুরুদেব, আমার কাছে তো কিছুই নেই, কি দেব আপনাকে? কে বলেছে নেই? তোর শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, দে, তাই দে, দে। আপনি মানুষ না গুরুদেব, আপনি ভগবান। না, আমি ভগবান নই, আমি ভাগ্যবান। আমি ভাগ্যবান যে তোদের মতো দরিদ্র মানুষদের পাশে দাঁড়াতে পেরেছি। ওম জ্যোতি। ওম জ্যোতি। জয় জয় গুজিয়া বাবার জয়। জয় জয় গুজিয়া বাবার জয়। চিত্রকূট। গুরুদেব। আর কেউ আছেন? গুরুদেব, হুম? এই মেয়েটির নাম পারুল,
অনেক সমস্যা নিয়ে আপনার কাছে এসছে। বল। গুরুদেব, আমার মা আমাকে খুব কষ্ট করে বড় করেছেন, কিন্তু আমি কখনো আমার মাকে সুখ দিতেই পারিনি। আমি ফেল করেছি গুরুদেব, পরীক্ষায় পাশ করতে পারিনি। আমার নিজেকে পাপী মনে হচ্ছে। মনে হচ্ছে আমি আমার মাকে ঠকাচ্ছি। আমি তো আত্মহত্যাও করতে গিয়েছিলাম গুরুদেব, কিন্তু আমার সাহসে কুলোয়নি। গুরুদেব, আমি শান্তির রাস্তা খুঁজছি। ছি 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 ছি। আত্মহনন করবে কেন? নিজের জীবনকে কেন শেষ করে দেবে? তার থেকে অন্যের জীবনে সুখ দাও। গুরুদেব, গুরুদেব, আমি তো আমার মাকে সুখ দিতেই পারছি না। পারবি রে পাগলি, পারবি। তার জন্য তোর অন্তরকে পবিত্র করতে হবে, ভেতরটা শুদ্ধ করতে হবে। গুরুদেব, গুরুদেব, আমি আপনার এই আশ্রমে থেকে নিজেকে পবিত্র করতে চাই। আমি শান্তির পথ খুঁজে পেতে চাই। তোর প্রয়োজন আছে, তোর শুদ্ধিকরণের প্রয়োজন আছে। হবে মা। আয় কাছে আয়। নে ধর, এটা খেয়ে নে, খা। ওম জ্যোতি। ওম জ্যোতি। এসো 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 পারুল, এসো 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 এসো, সাবধান, এসো। আচ্ছা পারুল, এটা হচ্ছে তোমার ঘর, এখানেই তুমি থাকবে। আর জবা, ও হচ্ছে পারুল, আজ থেকেও তোমারই ঘরে থাকবে। তোমরা তাহলে কথা বলো, আমি তাহলে এবার আসি, কেমন? তুমি কোথায় থাকো গো? গড়িয়া। ও, আমি টালিগঞ্জে থাকি। তোমার বিয়ে হয়ে গেছে? মানে আসলে কি বলতো, আমার না কিছুতেই বিয়ে হচ্ছে না গো। এই পাত্র ওই খুদ বার করছে, সেই পাত্র সেই খুদ বার করছে, আর সেই জন্যই তো আমার মা বাবা আমাকে এই আশ্রমে পাঠিয়েছে গো। হ্যাঁ, তাই তোমায় জিজ্ঞেস করলাম তোমার বিয়ে হয়েছে কিনা, বুঝলে? না। ও, তাহলে তুমি এখানে কি করতে? আমি ওসব বিয়ে ফিয়ে হবার জন্য আসিনি, আমি পরীক্ষায় বেশ কয়েকবার ফেল করেছি, পাশ করার জন্য এসেছি। ও, এইসব নিয়ে তুমি চিন্তা করো না, বুঝলে? ঠিক পাশ করে যাবে, ভালো নম্বর পেয়ে পাশ করবে। হ্যাঁ, মানে পড়াশোনা করতে হবে তো পাশ করার জন্য, এমনি এমনি তো পাশ করতে পারবো না। আরে পড়াশোনা না করলেও পাশ করে যাবে গো, গুরুদেব আছে তো, গুরুদেব ঠিক কোনো না কোনো টোটকা দিয়ে দেবে আর তুমি পাশ করে যাবে। হ্যাঁ, আমাকে তো উনি বলেছেন 1 মাসের মধ্যে আমার বিয়ে হয়ে যাবে। তোমার বুঝি খুব বিয়ে করার ইচ্ছে? তা তো একটু ইচ্ছা আছেই, বলো কার ইচ্ছে করে না? আমার তো খুব শখ, একটা মনের মানুষ হবে, একটা সোনার সংসার হবে, আর একটা ফুটফুটে বাচ্চা। তোমার ইচ্ছে করে না? আরে কি হলো, বলো ইচ্ছে করে কিনা? আলাপ পরিচিতি হয়ে গেছে নিশ্চয়ই, এবার তাহলে আসল কথায় ফেরা যাক। আজ রাতে খাওয়া দাওয়া হয়ে গেলে একবার বাইরে এসো, কারণটা নিশ্চয়ই জানো। গুরুদেব আজ রাতে নামাবেন দেবাদিদেব মহাদেবকে। নিশ্চয়ই আসবো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এসো। গুরুদেব মহাদেব নামাবেন মানে? আরে তুমি জানো না, গুরুদেব তো দেবতাদের সাথে কথা বলেন গো। হ্যাঁ, আর দেবতারা তার ডাকে সাড়াও দেন, উনি তো দেবদূত। হ্যাঁ, তোমায় একটা কথা বলছি, তুমি সময় নষ্ট না করে তাড়াতাড়ি ধ্যান করো, বুঝলে? গুরুদেব, আমি
বলছি আপনার কথা মতন আমি সকলকে জানিয়ে দিয়েছি যে আজকে রাত্রি আপনি মহাদেবকে নামাচ্ছেন। সকলে খুবই উত্তেজিত গুরুদেব। ওদের সকলকে এখানে 1 ঘন্টার মধ্যে জড়ো করো। ভক্তরা ভগবানের জন্য অপেক্ষা করবে, ভগবান কিন্তু ভক্তদের জন্য অপেক্ষা করবেন না। ওদিকে কি অবস্থা, সব ঠিকঠাক তো? ঠিকই আছে সব। গুরুদেব আজকে মহাদেবকে নামাবেন। মহাদেবটা আবার কি? মহাদেব ভগবান শিব। গুরুদেব ওনাকে ডাকবেন আর উনি এসে গুরুদেবের সঙ্গে কথা বলে যাবেন। কি বলছেন কি? এমনটা আবার হয় নাকি? তাহলে তো বলতে হয় গুরুদেব ভীষণ ডেঞ্জারাস মানুষ। তাই তো দেখছি। আমি ওটা নিয়ম বিরুদ্ধ। হ্যাঁ? আশ্রমের মধ্যে মোবাইল ফোন বা অন্য কিছু ব্যবহার করাটা নিষিদ্ধ। ওটা বন্ধ করে রেখে দাও। হ্যালো লক্ষ্মী, হ্যালো। হ্যাঁ, আর 1 ঘন্টা বাদেই গুরুদেব দেবাদিদেব মহাদেবকে ডাকবেন, আর তোমরা সেই অমূল্য মুহূর্তটির সাক্ষী হতে চলেছ। চলে এসো। জয় গুজিয়া বাবার জয়। ওম জ্যোতি। সবাই ঈশ্বরকে ডাকেন, পার্থক্য শুধু সাধনায়। ঈশ্বরের সাধনায় আপনারা কি করেন? আপনারা প্রসাদ দেন, আমি দিই অভিমান। আপনারা ফুল দেন, আমি দিই প্রাণ। আজ বড় ইচ্ছে করছে দেবাদিদেব মহাদেবের সঙ্গে কথা বলি, তাই আপনাদের এখানে আমি জড়ো হতে বললাম। জয় গুজিয়া বাবার জয়। ওম জ্যোতি। 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 বল, কেন ডাকলি আমার? তুমি এসেছো বাবা। তুমি তো ভোলে বাবা, সবার বাবা। ছেলের কি বাবাকে ডাকতে নেই? আজকে তোমার কাছে বড় আদর খেতে ইচ্ছে করছে বাবা। বল কি চাস তুই? তোমার সঙ্গে একটু কথা বলতে চাই বাবা। কোনো বর চাস না তুই? না বাবা, আমি ত্যাগী মানুষ, আমি বর চাই না। আমি সমস্ত কিছু ত্যাগ করে চলে যেতে চাই। না রে, তোর এখন যাবার সময় নয়। কত মানুষ তোর দিকে চেয়ে বসে আছে। অনেক কিছু করার বাকি আছে তোর, সেসব তোকে করতে হবে। তোকে বাঁচতে হবে, আরো বাঁচতে হবে, আরো বাঁচতে হবে, আরো বাঁচতে হবে। ওম জ্যোতি। ওম জ্যোতি। ওম জ্যোতি। ওম জ্যোতি। ওম আমি আমি ঠিক আছে, ঠিক আছে। ওম জ্যোতি। ওম জ্যোতি।
এখানে এত রাতে এখানে কি করছো? বাথরুম বাথরুম যাব। বাথরুম? বাথরুম ওদিকে। ও, আর একটা কথা শুনে যাও, গুরুদেব কিন্তু এই আশ্রমের ভেতরে এত রাত্রিবেলা ঘোরাফেরা করাটা মোটেও পছন্দ করেন না। আচ্ছা, ঠিক আছে, এগুলো সব রেখে দাও। থ্যাংক ইউ স্যার। স্যার, একটা কথা বলবো? বলে ফেলো। না মানে আমি অনেকক্ষণ ধরে দেখছি আপনি খুব টেনশন করছেন। কি হয়েছে যদি আমাকে বলেন, আমি কিন্তু হেল্প করতে পারি। কি করবে রতন? লক্ষ্মীর ফোনটা গিয়ে সুইচ অন করে দিয়ে আসবে? সকাল থেকে ফোন করেই যাচ্ছি বলছে সুইচ অফ। কি যে হলো মেয়েটার? স্যার এত ভাববেন না, পরের মেয়ে পরমানন্দ, যত মায়ের ভোগে যায় তত আনন্দ। এত টেনশন করবেন না স্যার। বাজে বকো না রতন। ওই মেয়েটা আমার জন্য যা করেছে তুমি কোনোদিনও করেছো? যা বাবা, আমি আবার কি করলাম? সেটাই তো বলছি, কিছুই তো করনি। ওই মেয়েটা আমার বাবা মায়ের স্বপ্নের জন্য, আমার প্রমোশনের জন্য এত বড় একটা রিস্ক নিয়ে কাজটা করতে গেল, আর এখন তুমি বলছো ওকে নিয়ে আমি মাথা ঘামাবো না? তাও বলছি স্যার, মাথা ঘামাচ্ছেন ঘামান, কিন্তু মন ঘামাবেন না। হ্যাঁ, যতই হোক ও চোর আর আপনি হচ্ছেন পুলিশ। রতন, আচ্ছা ঠিক আছে, আপনি আর একবার ট্রাই করুন, লেগে যাবে, করুন। রিং হচ্ছে। জানতাম হবে। হ্যালো হ্যালো। আপনাকে কখন থেকে ফোনে ট্রাই করছিলাম, আমার খুব চিন্তা হচ্ছিল। আরে এখানে ফোন ব্যবহার করার নিয়ম নেই, আমি লুকিয়ে ফোন সুইচ অন করেছি। ও আচ্ছা, বলছি ওদিকে কি কিছু হলো? কিছু হলো মানে? অনেক কিছু হলো। আমি আমি এবার সত্যি বুঝতে পারছি না এই গুজিয়া বাবা ঠিক না ভুল। আমি তো স্যারকে আগেই বলেছিলাম যে ওই বাবার মধ্যে একটা ক্যারিজমা আছে, কিছু একটা ব্যাপার তো নিশ্চয়ই আছে। ঠিক বলেছেন, কিছু তো একটা আছে। কি আছে সেটাই আমাকে খুঁজে বের কর। হ্যালো, হ্যালো হ্যালো, শুনুন, আমি আপনাকে আবার পরে ফোন করব, ঠিক আছে? এখন রাখছি। আর শুনুন শুনুন শুনুন, আপনি একটা কাজ করতে পারবেন? কি কাজ? ওই সনাতন হাজরা টালিগঞ্জের ওখানে থাকে, রিক্সা চালাতো, সাইকেল রিক্সা। 2 বছর আগে পা ভেঙে গেছিল, ওর ব্যাপারে একটু খবর নিতে পারবেন? সনাতন হাজরা, সে আবার কি? আরে আপনাকে আমি সব পরে বলবো, আপনি প্লিজ খবরটা নেবেন, ঠিক আছে? আমি রাখছি এখন। রতন স্যার, সনাতন হাজরা সাইকেল রিক্সা চালায়, টালিগঞ্জ। যত চিন্তা তত অনিদ্রা, যত অনিদ্রা তত অসুস্থতা, যত অসুস্থতা তত অস্থিরতা, যত অস্থিরতা তত কি? তত কি গুরুদেব? ততই চিন্তা, ততই অনিদ্রা, শেষে গিয়ে সব এক। ওম জ্যোতি। হ্যালো, গুজিয়া বাবার জয়। জয় গুজিয়া বাবার জয়। এবার আপনারা একে একে এসে বাবার কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করুন। ভালো থাক, চিন্তা করিস না মা, খুব শিগগিরই তুই তোর মনের মানুষকে পেয়ে যাবি। ভালো থাক। বলছি, রাতে আশ্রমের বাইরে বেশি ঘোরাঘুরি করিস না মা। আসলে কি হয়, এই আশ্রমে এত অলৌকিক ঘটনা নয়, এত অঘটন ঘটেছে না। মানে আসলে এই আশ্রমের বাইরে শ্মশান তো, সেখানে অনেক প্রেতাত্মা দুরাত্মা ঘোরাঘুরি করে। না, ভয়ের কিছু নেই, আমি তন্ত্র বলে সবাইকে নিজের বশে রাখি, তাই বলছি। গুরুদেব, প্রেতাত্মা যেমন আছে তেমন আপনি তো ভগবানও নামাতে পারেন। প্রেতাত্মা আমার ক্ষতি করার চেষ্টা করলে ভগবান আমাকে বাঁচিয়ে নেবে। একটা কথা কি জানিস মা, আসলে এখানে যারা থাকেন সকলেই তো আমার অতিথি। তুইও তো আমার অতিথি। আমি চাই না আমার অতিথিদের কোনো ক্ষতি হোক। ওম জ্যোতি।
দেখলে তো তুমি রাতে ঘোরাঘুরি করছিলে বলে গুরুদেব কত রাগারাগি করলেন। তা তোমার গুরুদেব রাগারাগি করবেন বলে তো আমি আমার বাথরুম পাড়াটা আটকে রাখতে পারতাম না। বাথরুমে গেছিলে? আর না তো কি, আমার হেব্বি জোর পেয়ে গেছিল, আমি আর চাপতে পারছিলাম না। চাপতে না পারলে তোমারই চাপ হয়ে যেত। তো তুমি অত রাত্রিবেলা বেরোলে তোমার ভয় ডর করলো না? ভয়টা আমার বরাবরই খুব কম। আমি ভগবানেও ভয় পাই না, ভূতেও ভয় পাই না। আমি না আবার ভূতে একটু ভয় পাই বুঝলে, কিন্তু ওই যে তখন ভূত আমার পুত, পেতনি আমার ঝি, এরকম খানিকটা বলে নি ঠিক হয়ে যায়। হ্যাঁ, আর এই যে এইটা আমাকে আমার বাবা দিয়েছে। আমার বাবার তো সোনার দোকান, তাই এটা বানিয়ে দিয়েছে। ঠাকুরের লকেট। আমি খুব একটা সোনা পড়ি না, কিন্তু এটা পড়ি। বাবা দিয়েছে তো। বাবা, চলো। কি হলো? মাথাটা কিরকম ঘুরে গেল জানো? ও আস্তে আস্তে। আমি যখন প্রথম আশ্রমে এসেছিলাম না, আমারও খুব মাথা ঘুরতো জানো, কিন্তু এখন ঠিক হয়ে গেছে। তুমি না মন দিয়ে ধ্যান করো বুঝলে, সব ঠিক হয়ে যাবে। ধ্যান করো। হ্যাঁ, আমি আসি। পাঁচু, ভালো আছিস তো পাঁচু? হ্যাঁ। শোন, তোকে একটা কাজ করতে হবে। সনাতন হাজরা সাইকেল রিক্সা চালায়, ওর ব্যাপারে যা যা খবর পাবি নিয়ে এসে আমাকে কিংবা দাদাকে দিবি, ঠিক আছে? বুঝে গেছিস? সব খবর দিবি। আর একটা কাজ কর, তুই এই টাকাটা রাখ। না না, বই খাতা কিনিস। ঠিক আছে, যা পালা। দিদি, সনাতন আচার বাড়িটা কোথায়? ওই দিকে। কাকু, হ্যাঁ, বলো। সনাতন আচার বাড়িটা কোন দিকে? ওইদিকে চলে যা, সোজা। Thank you. হ্যাঁ হ্যাঁ। দাদা, এই রুটে সাইকেল রিক্সা চালাতো সনাতন হাজরা বলে কাউকে চেনেন? সনাতন? এক সনাতন থাকতো তো, সে তো হেলা বস্তিতে, কিন্তু 2 বছর ধরে তো সে রিক্সা চালায় না। কোথায় থাকতো বললেন? হেলা বস্তি। হেলা বস্তি। শান্তি শান্তি। তোকে সকালেই বারণ করেছিলাম, তুই আমার কথা শুনলি না। আমি বলেছিলাম আশ্রমের রাত্রে প্রেতাত্মাদের আবির্ভাব ঘটে। গুরুদেব, আমি বাথরুমে যেতে গিয়ে দেখি ওখানে খুলি পড়ে আছে। কোথায় খুলি? ওই তো ওইখানে। বলেছিলাম না, ওনাদের কখন আবির্ভাব ঘটে সেটা ওনারা ছাড়া কেউ জানে না। তুইও না, আমিও না। ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও, যাও। আবার অশ্রু বিসর্জন করছে। আরে অশ্রু বিসর্জন না করে কি হয়েছে বলবি তো। গুরুদেব, আমার যে সোনার লকেটটা ছিল না, ওই যেটা বাবা দিয়েছিল, সেটা আর কোথাও খুঁজে পাচ্ছি না। সোনার ছিল সেটা বড় কথা নয় গুরুদেব, ঠাকুরের ছবি ছিল। এ তো সাংঘাতিক চৌর্যবৃত্তি। চিত্রকূট, তার মানে আমাদের আশ্রমে খুব বড় চোর ঢুকেছে। আচ্ছা গুরুদেব, বলছি আপনার এই পবিত্র আশ্রমে চোর এলেও
তো তার মতি গতি দুই পাল্টে যাবে, তাই না? আচ্ছা পারুল, তুমি তো জবার সঙ্গে একই কক্ষে বাস করো, তাই না? তুমি নিশ্চয়ই জানো যে ও শেষবারের মতো হাতটা কোথায় রেখেছিল? আসলে ছোট গুরুদেব, গুরুদেবের এই আশ্রমে আসার পর থেকে আমার ভগবান আর গুরুদেবের উপরে এত ভক্তি বেড়ে গেছে, এসব ছোটখাটো জিনিস আমার ঠিক নজরেই পড়েনি। তুই কাঁদিস না মা, কাঁদিস না। আমি মন্ত্র বলে হোক, তন্ত্র বলে হোক, তোর চুরি যাওয়া হার আমি তোকে ফেরত দেবো। পারুল, গুরুদেব, আজ রাতে তোমার শুদ্ধিকরণ হবে। ওম জ্যোতি, আজ তোর শুদ্ধিকরণ প্রক্রিয়া। আমি জানি তুই তোর মায়ের প্রতি পাপ বোধে জর্জরিত, পড়াশোনায় ব্যর্থ, আত্মহননের চেষ্টায় তোকে মর্মে মর্মে জর্জরিত করেছে। আজ তোর অন্তঃকরণ শুদ্ধ হবে। নে, প্রসাদ খা। এবার তোর মনের কথা খুলে বল। গুরুদেব, মনের কথা যা ছিল সব তো আপনাকে বলেই দিয়েছি, আপনি তো সবই জানেন। আমি এবার শান্তি চাই গুরুদেব। নিশ্চয়ই, আজ থেকে তুই পরম শান্তি লাভ করবি। শান্তি, 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 শান্তি। এবার কিছু দেখতে পাচ্ছিস? পাচ্ছি দেখতে। আমার মা, বাবা আর আমি। আর কিছু দেখতে পাচ্ছিস না? নীল আকাশ দেখতে পাচ্ছিস? পাচ্ছি, এই তো কি? বিশাল নীল আকাশ। ওই নীল আকাশেই সবার মুক্তি, শান্তি, 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 শান্তি। চোখ খোল। তোর শুদ্ধিকরণ প্রক্রিয়া সমাপ্ত। আজ তোর অন্তর শুদ্ধ। আজ তুই অন্তর থেকে শান্তি লাভ করেছিস। শান্তি, শান্তি, শান্তি। এটা নাও, ওই ঘরে দিয়ে এসো। ওকে স্যার। হ্যালো হ্যালো স্যার। হ্যালো, কি আপনি কোথায় ছিলেন? আপনাকে কখন থেকে ফোন করে যাচ্ছি। হ্যাঁ, ঘুমোচ্ছিলাম আমি। বাই দ্য ওয়ে, ওই সনাতন হাজরা, আমরা খবর নিয়েছিলাম ওই টালিগঞ্জ রুটে রিক্সা চালায় আর হেলাবস্তিতে থাকে। যেটা জানতে পারলাম, অ্যাক্সিডেন্টে পায়ে চোট পাওয়ায় লাস্ট 2 বছর ধরে রিক্সা চালায়নি। এবার আমার সবটা গুলিয়ে যাচ্ছে।
আমি বুঝতে পারছি না, মানে গুরুদেব যা করছেন ঠিকই তো করছেন। উনি গরিবদের থেকে কোনো টাকা পয়সা নেন না, আর বড়লোকদের থেকে যা নেন তাতে তো আমি কিছু দোষের দেখছি না। আচ্ছা, আপনি ঠিক আছেন তো? বুঝতে পারছি না কি হলো। কাল রাতে গুরুদেব আমার শুদ্ধিকরণ করেছেন। আমাকে আমার নিজের ছোটবেলা, আমার মা বাবা সব দেখিয়েছেন, জানেন। শুদ্ধিকরণ? আচ্ছা, আপনাকে কি হিপনোটাইজ করেছিল? তা জানি না, কিন্তু এই শুদ্ধিকরণ হওয়ার পর থেকেই আমার ভেতর ভেতর একটা অদ্ভুত শান্তি হচ্ছে। দেখুন, সায়েন্স কিন্তু বলে হিপনোটিজম মানে বশ করা ইজ কোয়াইট পসিবল। আচ্ছা, উনি কি আপনাকে কিছু খাইয়েছিলেন বা পড়িয়েছিলেন? না, ওই প্রসাদ খেয়েছিলাম, কুচিয়া। প্রসাদ প্রসাদ প্রসাদ। আচ্ছা লক্ষ্মী, আপনি একটা কাজ করতে পারবেন? ওই প্রসাদের একটা স্যাম্পল নিয়ে আপনি আমার সাথে দেখা করতে পারবেন? আমি ওই প্রসাদটা একবার পরীক্ষা করাতে চাই। শুধু গুজিয়া নাকি অন্য কিছু? প্রসাদ তো গুরুদেব সবার সামনে দেন, তখনই ওনার সামনে ওটা খেয়ে নিতে হয়। আর প্রসাদ থাকে গুরুদেবের ঘরে, সেখান থেকে আমি কি করে নিয়ে আসবো? আমি জানি আপনি খুব ভালো করে জানেন যে গুজিয়া বাবার ঘরে কিভাবে ঢুকবেন। আপনাকে যে করেই হোক ওই প্রসাদ জোগাড় করতে হবে, আর জোগাড় করে আমার সাথে দেখা করতে হবে। অল দ্য বেস্ট। বলছি কি গুরুদেব, ওই যে লোকটি ওই নিজের ছেলে চাকরির জন্য এসেছিল না, যাকে আপনি আশ্রমে আশ্রয় দিয়েছিলেন, সে লোকটি এসে তার দলিল রেখে গেছে। কোথায় রেখেছো? সিন্ধুকে। ও চল। হ্যাঁ। দাঁড়াও। ওম জ্যোতি। জবাকে আমি আমার আশ্রমে 3 মাসের জন্য আশ্রয় দিয়েছিলাম। কথা হয়েছিল ওর শুদ্ধিকরণ হবে, তারপর ওর বিবাহ কার্য সম্পন্ন হবে। তার জন্য তার বাবা মা এই দরিদ্র সেবার জন্য কিছু মূলধন আমাদের দিয়েছিলেন। আর আজ 3 মাস সম্পূর্ণ হয়েছে, তাই তার পিতামাতা এসেছেন। তারা হয়তো চিন্তা করছেন যে গুরুদেব হয়তো তার কোনো কার্য সম্পন্ন করেননি, তাই তো? এ আপনি কি বলছেন? আমরা তো কল্পনাও করতে পারছি না। আপনি আমাদের গুরুদেব, ঈশ্বর সমান। আসলে মেয়েটার ব্যাপারে খুব চিন্তায় আছি, তাই তো আপনার উপর নির্ভর করে আছি। আপনি যেখানে বলবেন, যার সাথে বলবেন, তার সাথেই মেয়ের বিয়ে দেবো। চিন্তা করিস না, জবার জন্য পাত্রের ব্যবস্থা আমি করে ফেলেছি। কে সে গুরুদেব? আমারই এক ভক্ত, সচ্ছল অবস্থা। জবার সাথে ওর কুষ্টি বিচার করে দেখেছি, সব ঠিক আছে। চিত্রকূট গুরুদেব নিয়ে এসো। যথা আজ্ঞা গুরুদেব। আনছি। সরো সরো। গুরুদেব এই যে আমার ভক্ত প্রাণকৃষ্ণ ঘোষ।
সচ্ছল অবস্থা। জবা ওর সঙ্গে সুখী থাকবে। কিন্তু গুরুদেব বয়সটা একটু... বয়স? বয়সে কি এসে যায়? 25 হোক বা 50, আসল কথা হলো মানুষ। মানুষটা কিরকম, তার অন্তর কিরকম, তাই না? তাহলে ওই কথাই রইল, জবার সাথে প্রাণকৃষ্ণর বিবাহ সম্পন্ন হবে। কি প্রাণকৃষ্ণ খুশি তো? থাক 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 থাক। কি জবা, তুমি খুশি তো? আপনি যা বলবেন তাই শিরোধার্য গুরুদেব। গুরুদেব, আমার কিছু বলার আছে। আপনি আপনি এরকম বয়স্ক একটা লোকের সঙ্গে জবার বিয়ে দিয়ে ওর জীবন নষ্ট করতে পারেন না। তোমার এত বড় স্পর্ধা, তুই গুরুদেবের সামনে এরকম ভাবে কথা বলছো? পাষণ্ড মেয়ে কোথাকারে। চিত্রকূট, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। তুই আমি বিয়ে দেওয়ার কি? তুই আমি জীবন নষ্ট করার কি? সব বিধাতার খেলা। তিনি ঠিক করবেন, তিনি নিয়ন্ত্রণ করবেন। এটা অন্যায় গুরুদেব। অন্যায়, ন্যায়, অন্যায় সব সময়ের সাথে সাথে পাল্টে যায়। এই, তুমি কিছু বলছো না কেন? আমি যখন কিছু বলছি না, তুমি এত কথা বলছো কেন? হ্যাঁ, জীবনটা আমার, গুরুদেব যা বলবেন তাই হবে। তাহলে এই কথাই পাকা রইল। ওম জ্যোতি। শুনছেন? এই তো লক্ষ্মী এসে গেছেন। কতদিন পর আপনাকে দেখলাম। প্রসাদটা এনেছেন? থ্যাঙ্কস। আপনি ঠিক আছেন তো? আছি। আসলে আমার খুব টেনশন হচ্ছিল আপনার জন্য। চোরের জন্য পুলিশের টেনশন হবে, সেটাই তো স্বাভাবিক। দেখুন লক্ষ্মী, এই কুজিয়া বাবার লোকটা কিন্তু ভীষণ ডেঞ্জারাস। আপনি খুব সাবধানে থাকবেন। আর আপনাকে একটা শক্ত প্রমাণ জোগাড় করে দিতে হবে। তারপর আমি নিজে এসে ওই গুজিয়া বাবাকে অ্যারেস্ট করব। আচ্ছা, আপনি এত শিওর হচ্ছেন কি করে যে গুজিয়া বাবা ডেঞ্জারাস? আমি পুলিশ ম্যাডাম। প্রথমে একটু ক্যারিজমা ফ্যারিজমা দেখে গলে গেছিলাম বটে, কিন্তু ইনভেস্টিগেশন সেই গলে যাওয়াকে আবার শক্ত করে দিয়েছে। কি হয়েছে? সনাতন হাজরা, আমি আপনার সাগরেদ পাঁচুকে কাজে লাগিয়েছিলাম ওর খোঁজ নেওয়ার জন্য। ওই সনাতন হাজরা 2 বছর রিক্সা চালায়নি, কিন্তু পা নিয়ে কোনো চাপ ছিল না। মাস 2 আগেও লোকাল ফুটবল খেলেছিল। করতে গেছে, ওর টাকা আছে কেউ জানে না। ওই তো, ওই যে ওই যে আসছে আচ্ছা, তুই যা। ওই যে। এই সনাতন, সনাতন হাজরা, তাই তো? কে আপনারা? পুলিশ। হ্যাঁ, গুজিয়া বাবার আশ্রমে কেন গিয়েছিলে? আমার পায়ে চোট ছিল, বাবার আশীর্বাদ দিতে গেছিলাম। কেন, দোষ করে ফেলেছে নাকি? চোরের মায়ের বড় গলা। হ্যাঁ, দেবো না কিছু। ওই সনাতন হাজরা শেষমেশ স্বীকার করলো যে গুজিয়া বাবা ওকে ব্যবহার করে ভক্তদের বশ করার চেষ্টা করে। এবং সনাতন হাজরা এটাও স্বীকার করেছে যে ওর ওই অ্যাক্সিডেন্টটা নকল এবং পা ভাঙা পুরোটাই নকল। পিস্তলের সামনে পড়ে সনাতন গুজিয়া বাবার বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হয়, কিন্তু আমাদের হাত ফসকেও বেরিয়ে যায়। অনেক চেষ্টা করে ওকে ধরতে পারিনি।
তার মানে গুরুদেব গুরুদেব 2 নম্বরই। একদমই তাই। আমি শিওর যে এই প্রসাদটায় তো কিছু না কিছু একটা আছে যা মানুষকে বশ করে ফেলে। প্রবলি কোনো নেশার জিনিস। আপনি এক কাজ করুন, আপনি আপনি এইটা রাখুন, হিডেন ক্যামেরা। এটা যে করে হোক আপনি গুজিয়া বাবার ঘরে লাগিয়ে দেবেন, আর এইখান থেকে সমস্ত ফুটেজ ডিরেক্টলি আপনার মোবাইল ফোনে দেখা যাবে, আর তার সাথে লাইভ ফিড পাবো আমরা। তারপর আমি ফোর্স নিয়ে এসে গুজিয়া বাবাকে অ্যারেস্ট করব, কারণ তখন আমার কাছে সব রকম প্রমাণ থাকবে। ভোর হয়ে আসছে, তুমি এখন যাও, আশ্রমে চলে যাও। লক্ষ্মী, কিছু না, অল দ্য বেস্ট। কোথায় গেছিলে তুমি? কোথায় গেছিলে পারুল? জবা, আমার তোমাকে কিছু কথা বলার আছে। আমার নাম পারুল নয়। তুমি চুপ করো তো, তখন থেকে ভুলভাল বকে যাচ্ছ। আরে ওই প্রসাদটা ভগবানের পাঠানো, ঈশ্বরের পাঠানো। বাবা এইসব কিছু করতেই পারে না। ভগবানের পাঠানো? হ্যাঁ, ঈশ্বরের পাঠানো। দেখো তাহলে। এই এই চেনটা তোমার কাছে? এই চেনটা চোর বাজারের থেকে বেশি তোমার গলায় মানায়। তার মানে এই চেনটা তুমি চুরি করেছিলে? দেখো জবা, তোমার আমাকে মারার যথেষ্ট কারণ আছে, কিন্তু আমি তোমাকে এটাই প্রমাণ করতে চাইলাম যে ওই যে গুরুদেব যখন তখন হাওয়া থেকে বাতাস থেকে প্রসাদ নিয়ে এসে বলে না যে ভগবানের দেওয়া প্রসাদ, আমিও তো চেনটা ওইভাবেই আনলাম। তাহলে এবার কি বলবে? এই চেনটাও ভগবানের পাঠানো? হ্যাঁ দেখো জবা, এত কথা তোমাকে বলছি কারণ এই কদিন তোমার সঙ্গে থাকতে থাকতে আমার তোমার প্রতি একটা মায়া পড়ে গেছে। আমার তো যা হওয়ার হবে, আমি যা করার করে নেব, কিন্তু আমি সত্যিই চাই তুমি একটা ভালো ছেলে দেখে তার সঙ্গে সংসার করো। দেখো, আমার তোমাকে যা বলার ছিল আমি কিন্তু বলে দিয়েছি। এবার তুমি ঠিক করো তুমি কি করবে। আমার সব কথা গুরুদেবকে বলে দিয়ে আমাকে ধরিয়ে দেবে, নাকি আমার সঙ্গে মিলে গুরুদেবকে ধরতে আমাকে সাহায্য করবে? তুমি ঠিক করো। ওম জ্যোতি। বল, আমার কাছে কি চাস? গুরুদেব, আপনি তো অন্তর্যামী, দেবদূত সমান। আমার বাবার সাথে একটু কথা বলিয়ে দিন না গুরুদেব। আপনার যা চাই আমি আপনাকে দেব গুরুদেব। চাওয়া পাওয়ার কথা পরে হবে। দেখ, তোর বাবা তো অ্যাক্সিডেন্টে মারা গেছেন, মানে অপঘাতে মৃত্যু। তার মানে তাঁর আত্মার স্বর্গলাভ হয়নি। অতৃপ্ত আত্মা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমি জানি না তাকে ডাকলেই আদৌ তিনি আসবেন কিনা, বা তোর সাথে কথা বলবেন কিনা। তবু একবার চেষ্টা করে দেখি। ওম জ্যোতি। 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 আপনি কি যতীন্দ্রনাথ ঘোষাল? হ্যাঁ,
আপনার পুত্র সমীর ঘোষাল আমার কাছে এসেছে। ও আপনাকে কিছু প্রশ্ন করতে চায়। আপনি কি উত্তর দিতে চান? কি হলো বলুন, আপনি কি উত্তর দিতে চান? হ্যাঁ। বল। বাবা, বাবা আমি এসেছি, তোমার সমীর। জানি, বল। বাবা তুমি ভালো আছো তো? ভালো খারাপের ঊর্ধ্বে। আমি যেখানে আছি সেখানে ভালো খারাপ কিচ্ছু থাকে না। বাবা তোমার কাছে একটা কথা জিজ্ঞেস করার ছিল। বলছিলাম যে তুমি যে উইলটা তৈরি করেছিলে সেটা তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু পেলাম না। একটু বলে দেবে কোথায় রেখেছো? উইল নেই, আমি কোনো উইল করিনি। আর উইল দিয়ে কি হবে? উইলে যা থাকবে সেই সব তো শুধু বস্তু বিশেষের প্রতি অধিকার মাত্র। কিন্তু তুই যখন আমার জায়গায় আসবি তখন বুঝবি বস্তু কিছু না। উইল নেই, আমি কোনো উইল করিনি। আমার তোকে আর কিচ্ছু বলার নেই। এরপরে আর কিছু শুনেই বা কি করবি, আর আমি বলেই বা কি করব? মোহ নেই, শুধু মায়া, মায়া। আমি এখন বহুদূর, আমি চাইলেও এখন তোর কাছে যেতে পারবো না। তুই চাইলে আমার কাছে আসতে পারবি, কিন্তু আমি যা চাই না, আমি চাই তুই ভালো থাক। আজকে ডাকলি, কথা বলে গেলাম, চললাম। বাবা, বাবা। ওম জ্যোতি, ওম জ্যোতি, ওম। আমি ঠিক আছে, তোরা এখন যা, আমায় একটু একা থাকতে দে, একা থাকতে দে। ওম জ্যোতি। চিতু, ও চিতু, কোথায় গেলি বাবা? আয়। আছি আছি গুরু। আরে চিতু, হ্যাঁ বলো। আজকেটা বেশ ভালো গেছে তাই না? একদম। আসলে গুরু ব্যাপারটা হচ্ছে সবই তোমার দয়া, জানো তো। এ দেখো আমার ব্যাপার যেমন, আমি তো কথাই বলতে পারতাম না, তুমি তো গুরু কথা বলা শেখালে। তুমি গুরু সেরা। চিতু, ভাবতে খুব আশ্চর্য লাগে, এখনকার এই ছেলে মেয়েরা এইসব আত্মা নামানোয় বিশ্বাস করে। গুরু সব তোমার দয়া, সব তোমার জন্য। বুঝলি চিতু, ধর্ম আর অন্ধবিশ্বাস এই দুটোতে লুডো খেলিয়ে দিবি, ওদের পুট আমাদের ছক্কা। ছক্কা। এমনি এমনি করে কি আর টাকা কামানো যায় রে? গুড, ভেরি গুড অনিস। এই প্রমাণেই ওই ভণ্ডটাকে আমরা ধরতে পারবো। ভেরি গুড অনিস, ভেরি গুড। থ্যাংক ইউ স্যার। আচ্ছা অনিস, রতন স্যার, তোমাদের তোমাদের দুজনকে একটা কথা আমি জিজ্ঞেস করছি। আচ্ছা, এই কাজটার জন্য আমি লক্ষ্মীকেই কেন ওখানে পাঠালাম? স্যার আপনি তো নিজেই আগে বলেছিলেন যে একজন চোর অন্য একজন চোরের সাইকোলজি বেটার বুঝতে পারে, তাই। ডেফিনেটলি, কিন্তু কলকাতা শহরে তো এত চোর রয়েছে, লক্ষ্মীর চেয়ে বড় চোর রয়েছে, তাদের কাউকে না পাঠিয়ে ওয়াই লক্ষ্মী? আরে চিতু, হ্যাঁ ওই যে লোকটা সেদিন দলিলটা দিয়েছিল না, হ্যাঁ, কোথায় রেখেছিস? ওই দড়িটা এই তো এখানে, এই সিন্ধুকে। একবার দেখ তো। দাঁড়াও। এগুলো এগুলো দলিল নেই, এ মনে হচ্ছে কেউ ঝেপে নিয়েছে মারি। এ বাবা, আমি এখানেই রেখেছিলাম গুরু। এগুলো তুমি বিশ্বাস করো, আমি মারি বলছি গুরু, আমি এখানেই রেখেছিলাম। গেল কোথায়? কোথায় কোথায় কোথায়
কোথায়? তুইও জানিস না কোথায়, আমিও জানি না কোথায়। তবে একজন জানে। কিরে, ধরা পড়ে গেছিস বুঝলি? আয় আয় না, সামনাসামনি কথা বলি। আয় আয় খুকু, আয় আয় খুকু, আয়। কিরে, এসে গেছিস? ভালো, আয় 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 আয়। তুই কি ভাবলি আমি সব জেনে গেছি, সব বুঝে গেছি? নালে কি লোকেরা আমায় এমনি এমনি মানিগণ্যি করে? হ্যাঁ, আমার আশ্রমে না একটা নিয়ম আছে, যে অতিথিরাই আমার এই আশ্রমে আসে তাদের নারী নক্ষত্রটা জানা আমার কাজ। না, প্রথম যখন তুই এসেছিলিস তখন তো খুব সাধারণ ভেবেছিল, ওই অন্যদের মতো আর কি, বরাবর বশীভূত হয়ে যেতে পারিস। কিন্তু দেখলাম না, তুই সাধারণ নস, সাধারণ নস। আর তারপর যা সব কাজ শুরু করলি, বাবা, তাতেই বুঝে গেলাম তুই ঠিক কি ভালো ভালো কাজ করছিস। একটু মন দিয়ে কাজগুলো কর। এই যে তালা খুলে আমার ঘরে ঢুকলি, তালাটা ঠিকভাবে বন্ধ করবি তো? আমি তো ওভাবে তালা বন্ধ করি না। এই এই ধর, এই সিন্দুকটা খুললি, কিন্তু এমন ভাবে লাগালি, ওইভাবে তো আমি সিন্দুকটা বন্ধ করি না। তারপর ওই বললাম, ওই আশ্রমে ওই রাত্রিবেলা যেদিন তুই পালালি, সেটাও জেনে ফেলেছি। এই চিত্রকুট পাঠালাম, ও সোজা তোর ঘরে গিয়ে দেখলো তোর বিছানার ওপর পাশ বালিশটা শোয়ানো আর চাদর দিয়ে ঢাকা। জানি রে, আমি সব জানি। তা সব জানেন যখন, আমাকে এখানে তারপরও থাকতে দিলেন কেন? এইটাই হলো বিষয়, কেন থাকতে দিলাম। থাকতে দিলাম তার কারণ, তোর মতো এরকম একটা স্মার্ট সুন্দরী, সুন্দর করে কথা বলতে পারে, আর কাজ, হাতের কাজ কি ক্যা বাত, এইরকম একটা মেয়েকেই আমার দলে চাই। তুই আমার সঙ্গে কাজ করবি? আপনি আমার ব্যাপারে সব জেনে গেছেন ঠিকই, কিন্তু এখনো এটা জানতে পারেননি যে আমি কে। দেখুন, আমিও আপনাকে প্রথমে রবিনহুডই ভেবেছিলাম, যে আপনি শুধু বড় লোকদেরই লুট করেন। কিন্তু পরে আমি বুঝতে পারি যে আপনি হচ্ছেন একজন ফালতু ঠগ, আপনি গরিবদেরও লুট করেন। ঠিক আছে, ছাড়ে বল, এই জগতে কে কাকে ছাড়ে? ধর একটা জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে একটা নিরীহ হরিণকে ছেড়ে দেওয়া হলো, সে যাচ্ছে। একটা বাঘ তাকে বলল, না আমি তোকে খাবো না, তোকে ছেড়ে দিলাম, যা। হরিণটাকে সবাই ছেড়ে দেবে? খানিকটা যাওয়ার পরেই দেখবি একটা সিংহ তাকে শিকার করে ফেলেছে। এখানে কেউ কাউকে ছাড়ে না রে, ঠিক শিকার করে নেয়। শিকার? বাবা, নকল ভগবান নামিয়ে মানুষকে ঠকানো, নকল ঈশ্বর নামিয়ে মানুষের আস্থাকে ধোকা দেওয়া, নকল আত্মা নামিয়ে মানুষকে ধোকা দেওয়া, আর শুধুমাত্র টাকার জন্য একটা নিরীহ ভালো মানুষ মেয়ের সঙ্গে একটা বয়স্ক লোকের বিয়ে দেওয়া, এগুলোকে স্বীকার করা বলে নাকি? জানতাম না তো, আমি তো জানি এগুলোকে ধোকা দেওয়া বলে। আর ধোকা বাঘ সিংহ দেয় না, ধোকা দেয় শেয়াল, শকুন। এই এই, তুই গুরুদেবকে অপমান করছিস? তুই বল। প্রসাদে নেশার জিনিস মিশিয়ে মানুষকে বশ করা। আর কি করেন যেন আপনি, থেকে থেকে আকাশ বাতাস থেকে প্রসাদ নামান, তাই না? এই দেখুন দেখুন, আপনি যদি বাপ হন, আমি বাপের চাপ। মহেশ সাহা, মহেশ সাহাই তাহলে গুজিয়া বাবা? তার মানে লক্ষ্মী গুজিয়া বাবার মেয়ে? অ্যাবসলিউটলি। যেদিন অনিশ, আমি আর তুমি ওই আশ্রমে গিয়েছিলাম না, সেদিন প্রণাম করার পরেই আমার কথাটা মনে হয়েছিল, কিন্তু আমি ঠিক শিওর হতে পারছিলাম না। তারপর আস্তে আস্তে আমি শিওর হয়ে যাই। বাপের শিক্ষাতেই ছোটবেলা থেকে লক্ষ্মী শিক্ষিত হয়েছে, তাই এই কাজটা ওর থেকে ভালো আর কেউ পারতো না।
কিন্তু স্যার হ্যালো হ্যালো অনিশবাবু, হ্যাঁ বলুন। আমি জবা বলছি। আমাকে লক্ষ্মী আপনার নম্বরটা দিয়েছে, বললো আপনাকে ফোন করতে। পারুল, এটা তো নকল নাম, আসল নাম কি? নকল লোকের সামনে নকল নাম, নকল কাম, নকল ধাম, নকল মুখ, সেটাই তো স্বাভাবিক। ভালো ভালো ভালো, তার মানে তুই জেনে ফেলেছিস আমি নকল, আমি লোক ঠকাই, আমি ধান্দাবাজ। জেনে ফেলেছিস, ভালো করেছিস। লোকে বিশ্বাস করবে তো? করবে। আপনার চরম এবং পরম ভক্ত জবা, সে বিশ্বাস করে ফেলেছে। সে এতক্ষণে পুলিশেও খবর দিয়ে দিয়েছে, আর কিছুক্ষণের মধ্যে পুলিশ চলে এলো বলে তারপর আপনার সব খেলা শেষ। আচ্ছা, তোর কি মনে হয় বলতো, আমি যে এই সিংহাসনটায় বসি, এটা এমনি এমনি বসি? শোন, হ্যাঁ, আমি না তন্ত্রে সিদ্ধ আর জাদুবিদ্যায় পারদর্শী। আমিও ছোটবেলা থেকে ওসব শিখেই বড় হয়েছি স্যার। আমিও না তুড়ি মেরে সব ঘুরিয়ে দিতে পারি, কিন্তু আমি মানুষের বিশ্বাস নিয়ে খেলি না, গরিবদেরও আমি লুটি না। আরে বাবা, আমি তো, দেখুন, আমিও চোর, আপনিও চোর। আপনি কোটিতে খেলেন, আমি হাজারে খেলি। আমি ভেবেছিলাম আপনার এখান থেকে কিছু টাকা মেরে দিয়ে আমি কেড়ে পড়বো, কিন্তু কিন্তু কি জানেন তো, একজন খুব খুব বড় চোর আমাকে শিখিয়েছিলেন যে বড় লোকদের থেকে টাকা লুটে গরিবদের দিতে। তাতে কোনো দোষ হয় না, কারণ নদী থেকে জল নিয়ে আমি যদি বালতিতে ভরি, তাতে নদীর জল কমে না, বরং বালতির জল ভরে। নদী থেকে এক বালতি জল তুলে নিলে নদীর জল কমে না, বালতিটা ভরে যায়। তোর আসল নাম কি? লেডিস ফার্স্ট, আগে আমি জিজ্ঞেস করব, আপনার নাম কি বলুন? তোর নাম কি? এই বাচ্চাদের মতো করছেন কেন বলুন তো? আমার নাম জেনে কি হবে? আমার নাম লক্ষ্মী। তো তোর বাড়ি কোথায়? আবার এই কেন বেকার টাইম ওয়েস্ট করছেন বলুন তো? আমার বাড়ি কোথায় জেনে কি হবে? তোর বাড়ি কোথায়? বাড়ি, আমি আর আমার মা ঝোড়ো বস্তিতে থাকি। বলুন কি হয়েছে বলুন। রমার সাথে? আপনি আপনি আমার মায়ের ব্যাপারে জানলেন কি করে? কি হলো বলুন, আপনি কি করে জানলেন আমার মায়ের ব্যাপারে? কি খাবো রানী। তুমি আশ্রমের ওই দিকটা দেখো, তুমি গঙ্গার ধারে। কাকা তুমি এখানে থাকো, রতন তুমি আমার সাথে এসো। চলুন স্যার। লক্ষ্মী রে, কত বছর পর, কেমন আছিস মা? তুমি এখন জিজ্ঞেস করছো আমরা কেমন আছি? এই কবছরে তো তোমার একবারও আমাদের কথা মনে পড়েনি গো। টাকার লোভে তুমি এমন হয়ে গিয়েছিলে যে নিজের বউ নিজের মেয়েকেই ভুলে গিয়েছিলে। ভুল করেছি রে লক্ষ্মী, তুই আমায় ক্ষমা করে দে। মায়ের খুব শরীর খারাপ হয়েছিল, তখন আমার 12 বছর বয়স। ডাক্তারবাবু বললেন অপারেশন করতে হবে। সেই প্রথম, মা জানতো না, আমি চুরি করা শুরু করি। তারপর থেকে আর ফিরতে পারিনি। আমি সবার চোখে খারাপ মেয়ে হয়েই পরিচিত হয়ে গেলাম। চুরি ছুরি এসবই আমার জীবন। টাকার লোভে আমি অন্ধ হয়ে গেছিলাম রে মা। হ্যাঁ, তবে আমি ঠিক ফিরতাম। কবে ফিরতে? আমি আর আমার মা মরে গেলে? লক্ষ্মী আমায় ক্ষমা করে তুমি তো দে। এরকম ছিলে না, তুমি তো আমাকে শিখিয়েছিলে।
বড় লোকদের থেকে টাকা নিয়ে গরিবদের দিতে। তুমি এই কাজটা কি করে করলে? লোভ 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 লোভে না আমি অন্ধ হয়ে গেছিলাম রে বাবা, ক্ষমা করে দে লক্ষ্মী। একবার বাবা বলে ডাক, একবার। ডাকবো না, ডাকবো না, এটাই তোমার শাস্তি। আর তুমি যা ভাবার ভাবো, তোমার সৌভাগ্য দুর্ভাগ্য, কিন্তু আমি তোমারই মেয়ে, আমার মাথাতেও বুদ্ধি আছে। এই ক্যামেরাটাতে যা ভিডিও উঠেছে না, সেটা একা আমি দেখিনি, পুলিশও দেখেছে। এতক্ষণে হয়তো পুলিশ চলেও এসেছে। এবার দেখো কি হয়। লক্ষ্মী, তুমি ঠিক আছো তো? যাক, এবার বলো গুজিয়া বাবা কোথায়? কি হলো লক্ষ্মী, বলো কোথায়? চলো। কোথায়? জানি না, এখানেই তো ছিল। ওই যে সিন্দুকটা, ওইখানে সব বেআইনি দলিল, কালো টাকা সব আছে। আর ওই যে গুজিয়া বাবার শার্ট, ওকে জেরা করলেই সব বেরিয়ে যাবে। রতন, ইয়েস স্যার। অ্যারেস্ট হিম, গাড়িতে তোলো। আর ওই সিন্ধুকে যা যা আছে সব বাজেয়াপ্ত করো। লক্ষ্মী, তুমি চলো আমার সাথে। এই রতন, দেখো দেখো, সিন্ধুকটার ভিতর দেখ, কাগজপত্র টাকা পয়সা যা আছে সব বের কর। কি রে, হ্যাঁ হ্যাঁ, চল চল। আগুন জ্বালিয়ে দেবে না লক্ষ্মী? তোমাকে একটা কথা বলার জানি। আছে। মহেশ সাহা, উনি গুজিয়া বাবা এবং উনি তোমার বাবা, তাই তো? স্যার বলেছেন। আমি পারলাম না তোমার মা বাবার শেষ ইচ্ছে পূরণ করতে। আমি সত্যিই পারলাম না। লক্ষ্মী, তুমি যা করেছো, তোমার জায়গায় আমি থাকলে হয়তো সেটুকুও পারতাম না। নিজের বাবাকে নিজের হাতে ধরিয়ে দেওয়া যায় না। আমি চেয়েছিলাম। লক্ষ্মী, লক্ষ্মী, আমি তোমার কাছে কোনো কৈফিয়ত চাই না। তুমি যতটুকু করেছো আমাদের জন্য অনেক। আর আমি, এক মিনিট স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, কি কি বলছেন স্যার? হ্যাঁ স্যার, এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি স্যার। রাইট 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 স্যার। লক্ষ্মী, তোমাকে একবার আমার সাথে থানায় যেতে হবে। কেন? একটা ভালো খবর আছে। আর ভালো খবর যখন আছে, তখন এসব খারাপ জিনিসগুলোকে না হয় বাদই দিলাম। চলো। আরে অনিশ, স্যার। তুমি তো একেবারে ফাটিয়ে দিয়েছো। হ্যাঁ, এই তো একেবারে গুজিয়া বাবার জাদুর থেকেও কামাল করে দিয়েছো। সত্যি ভাবা যায়, গুজিয়া বাবা নিজে সারেন্ডার করে বলছে যা হয়েছে সব অনিশের জন্য হয়েছে। তোমার ওই প্রমোশন ডেফিনেটলি হবে। আর লক্ষ্মী, রিয়েলি উই আর প্রাউড অফ ইউ। যাও যাও, তুমি যাও, দেখা করো, যাও। ওখান থেকে পালিয়ে এলে কেন? তোর ওই বড়বাবুকে জিজ্ঞেস কর, উনি আমাকে অনেক বছর ধরে ধরার চেষ্টা করছেন, ধরতে পারেননি। তখনও যদি আমি গুজিয়া বাবা হইনি, আমাকে ধরতে পারিনি। আমাকে ধরা যায় না। তা এখানে এসে ধরা দিলে কেন? তোর জন্য মা। তার কারণ আমি নিজের কাছে নিজে ছোট হতে পারি, কিন্তু তোর চোখে যদি ছোট হয়ে যাই তাহলে নিজেকে ক্ষমা করতে পারবো না। তাই এসে নিজে দোষ স্বীকার করলাম। আমার ইচ্ছে হলে আমি ধরা দিই, আর আমার ইচ্ছে হলে আমি এখান থেকে উড়ে যেতে পারি। লক্ষ্মী, ওইখানে
আমি ফোন করেছিলাম কাকিমাকে। কেঁদো না রমা, কেঁদো না। পাপ করেছি আমি, দোষ করেছি আমি, কান্নার দায় তো আমার। রমা, তোমরা পারলে সবাই আমাকে ক্ষমা করো রমা। বলছি কান্নাকাটি তো অনেক হলো, তাহলে এবার একটু আনন্দের কথা বলি। বলে দিন স্যার, বলে দিন, এই সুযোগ, মনের কথা যা যা আছে সব বলে দিন। আপনি তো এখন সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর হয়ে যাবেন। বলে দিই। হ্যাঁ, যা বলার আছে বলো। স্যার মানে লক্ষ্মী আছে, হুম। লক্ষ্মীর মা আছেন, হুম। বাবা আছেন। আমার তো বাবা নেই, আপনি আমার বাবার মতো। তাই আপনাদের সকলের কাছে আমার একটা মানে খুব খুব ছোট্ট একটা আর্জি, মানে এ বাবা, যা বলার আছে বলো না, ঘোরাচ্ছ কেন? ছেড়ে কাছো। স্যার হুম? এক মিনিট। আমি লক্ষ্মীকে বিয়ে করতে চাই। লক্ষ্মী, তুই রাজি? বাবা, তুমি যদি পুলিশ হয়ে একজন চোর বাবার চোর মেয়েকে বিয়ে করতে রাজি হও, তাহলে আমার কোনো আপত্তি নেই। তবে একটা কথা, তুমি চোরের ঘরে চুরি করলে আর আমি গুজিয়া বাবা হয়েও আটকাতে পারলাম না। ভালো ভালো। তাহলে তো স্যার সব হয়েই গেল। এখন আর নো দানাই পানাই, অনলি সানাই। অনলি জানাই। এসো 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 লক্ষ্মী, এসো। স্যার আসুন আসুন। স্যার এটা তো আপনার নিজের বাড়ি। লক্ষ্মী, আজ থেকে তুমি এই জায়গাটাকে শ্বশুর বাড়ি মনে করতে পারো। আমার বাবাও তো এখানেই থাকে, তাই এটা আমার বাপের বাড়িও বটে। বাহ, দারুণ বলেছি কিন্তু। আসুন আসুন আসুন। স্যার আপনি গেলেন না কেন? আপনি তো বরকর্তা। আর বরকর্তা, ভেবেছিলাম বরের তৎকাল বাবা হিসেবে ও বেয়ার সঙ্গে একবার দেখা করে যাও, কিন্তু বেয়াই পুরো হাওয়াই হয়ে গেছে। পড়ে আছে এই কম্বল আর এই চিঠি। কম্বলটা পুলিশের আর চিঠিটা আলক্ষী বোধহয় তোমার জন্য। আমি ধরা দিতে চাইলে তবেই আমায় ধরে রাখা যায়। জানি না তোর দুর্ভাগ্য কিনা, কিন্তু আমার সৌভাগ্য যে আমি তোর বাবা লক্ষ্মী। ইতি হতভাগ্য বাবা। হ্যালো, হ্যাঁ কে বলছেন? কি আবার ফ্রড? কত? 5 লাখ টাকা? ও আচ্ছা, এক কাজ করুন, ভদ্রলোককে থানায় আসতে বলুন, বয়ান নিতে হবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কি ব্যাপার রতন, এত উত্তেজিত কেন? স্যার আবার ফ্রড। 5 লাখ টাকা নিয়েছে গড়িয়ার কাছে এক ভদ্রলোককে ঠকিয়ে দিয়ে। আচ্ছা কে করতে পারে বলুন তো? তুমি বলো রতন, আমার সাথে সাথে তো তোমারও প্রমোশন হয়েছে। গুজিয়া বাবা? রাইট। সেদিন উধাও হয়ে গেছিলেন, আজ যে আবার এভাবে আবির্ভাব ঘটাবেন কে জানতো।